এখানে বলা হয়েছে এমপ্লয়ি বোনাস প্রভিশন। বোনাস প্রভিশন আমরা যেটা রাখবো এটা নিয়ে হচ্ছে আলোচনা। যদি কোনো বোনাস বোনাস এক্সপেন্সের জন্য যদি আমরা কোনো টাকা রেখে দিই সেই ক্ষেত্রে হচ্ছে যদি হচ্ছে কোনো প্রভিশন রাখি সেই ক্ষেত্রে প্রভিশনটা হচ্ছে এখানে বোনাস এক্সপেন্স হবে হচ্ছে ডেবিট, এটা এক্সপেন্স হিসেবে আসবে হচ্ছে ডেবিট, আর বোনাস পেয়েবল আসবে হচ্ছে ক্রেডিট। এরপর রিসিভ অ্যাডভান্স রেন্ট। এখন রেন্ট আমরা সেটা হচ্ছে যদি অ্যাডভান্স রিসিভ করি, যখন আমরা ব্যাংকে হচ্ছে কোনো কিছু আসবে ওইটা হচ্ছে ডেবিট। এখন এটা যদি অ্যাডভান্স হয়, যদি রিসিভ অ্যাডভান্স রেন্ট হয় সেই ক্ষেত্রে এখানে দেখেন অ্যাডভান্স যদি আমরা কোনো কিছু দিই সেটা হচ্ছে আমাদের কি হবে, অ্যাসেট হবে, সেটা হচ্ছে আমাদের অ্যাসেট। আচ্ছা, এখানে হচ্ছে ব্যাংকে যদি আমাদের টাকা আসে আমাদের হচ্ছে ডেবিট, আর যদি হচ্ছে সার্ভিস না দিয়ে আমরা যদি কোনো রেন্টের টাকা হিসাবে যদি টাকা নিয়ে থাকি সেটা হবে হচ্ছে আমাদের কি, ক্রেডিট। এরপর হচ্ছে বিজ্ঞাপন এক্সপেন্স পেইড। বিজ্ঞাপন পারপাস আমরা কোনো এক্সপেন্স পেইড করেছি সেই ক্ষেত্রে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হবে হচ্ছে ডেবিট, ব্যাংক হিসাব হবে হচ্ছে ক্রেডিট। যেহেতু বিজ্ঞাপনটা একটা হচ্ছে কি লাইবিলিটি যদি বেড়ে যায় তাহলে আমাদের কন্ডিশন ছিল যে হচ্ছে ইনকাম এক্সপেন্স এবং হচ্ছে ইনকাম লাইবিলিটিস আর হচ্ছে ওনার্স ইকুইটি যদি বেড়ে যায় সেটা হবে হচ্ছে ক্রেডিট, আর যদি কমে যায় বা যদি বেড়ে যায় ক্রেডিট, কমে যায় হচ্ছে ডেবিট। আর অ্যাসেট এক্সপেন্স যদি হচ্ছে বেড়ে যায় তাহলে হবে হচ্ছে ডেবিট, আর যদি কমে যায় তাহলে ক্রেডিট। এখানে যেহেতু বিজ্ঞাপনটা হচ্ছে এক্সপেন্স সেই ক্ষেত্রে এটা হচ্ছে বেড়ে গেছে যার কারণে এটা ডেবিট। অপরপক্ষে ব্যাংক থেকে আমাদের টাকা বিজ্ঞাপনের জন্য পরিশোধ করেছি, ব্যাংক থেকে যেহেতু আমাদের টাকা চলে গেছে সেই ক্ষেত্রে ব্যাংক হবে হচ্ছে ক্রেডিট। রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স এখানে 1450, রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স এটা হচ্ছে এক্সপেন্স। সেম ভাবে এক্সপেন্স বেড়ে যাওয়ার কারণে হচ্ছে ডেবিট, আর হচ্ছে ক্যাশ যেহেতু আমাদের চলে গেছে সেই ক্ষেত্রে এটা হবে হচ্ছে ক্রেডিট। এরপর হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড টু কাস্টমারকে কোনো ডিসকাউন্ট দেওয়া হয়েছে। এখানে হচ্ছে কাস্টমারের কাছে ডিসকাউন্ট হচ্ছে 300 টাকা, আর কাস্টমার পেইড করছে হচ্ছে 2700 টাকা। টোটাল হচ্ছে প্রোডাক্টের প্রাইস ছিল হচ্ছে 3000 টাকা। প্রোডাক্টের প্রাইস ছিল হচ্ছে কত, 3000 টাকা। এই প্রোডাক্টটা কাস্টমারের কাছে আমরা সেল করেছিলাম বাকিতে। তাহলে এটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল হিসাবে আমরা যখন ট্রিট করেছিলাম তখন এটা কি হয়েছিল, অ্যাসেট হয়েছিল। এটা তখন অ্যাকাউন্ট রিসিভেবল হিসাবে দেখানো হয়েছিল কত, 3000 টাকা। আর হচ্ছে আপনার সেল হিসাবে দেখানো হয়েছিল কত, 3000 টাকা। 3000 টাকার মধ্যে এখানে হচ্ছে ডিসকাউন্ট হিসাবে আমরা পরবর্তীতে ডিক্লেয়ার করছি ডিসকাউন্ট তোমাকে যদি টাকা পরিশোধ করো অন ডেটে তাহলে 300 টাকা তোমাকে ডিসকাউন্ট দেওয়া হবে, আর 2700 টাকা তুমি হচ্ছে নগদ পে করো। তো যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের কমে গিয়েছে সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের ক্রেডিট হবে 3000 টাকা, আর হচ্ছে ক্যাশ আমরা যদি ব্যাংকে পেয়ে থাকি সেই ক্ষেত্রে হবে 2700 টাকা হচ্ছে ডেবিট। ডিসকাউন্ট যেহেতু আমি এখানে দিয়েছি আমার কি বেড়েছে, এক্সপেন্স বেড়েছে, যার কারণে এটা হচ্ছে ডেবিট হচ্ছে 300 টাকা। 2700 আর 300 হচ্ছে 3000 টাকা, আর অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু আমার কমে গেছে সেই ক্ষেত্রে এটা হবে হচ্ছে 3000 টাকা। এটা কি বুঝতে পারছেন সবাই? জি ভাই। আচ্ছা, এরপর হচ্ছে ডিসকাউন্ট রিসিভ ফ্রম সাপ্লায়ারের কাছ থেকে। অপরপক্ষে আমরা সাপ্লায়ারের কাছ থেকে যদি কোনো ধরনের ডিসকাউন্ট রিসিভ করে থাকি সেই ক্ষেত্রে আমরা দেখব সাপ্লায়ার অ্যালাউড ডিসকাউন্ট হচ্ছে 250, আর হচ্ছে পেইড 2750। এই হচ্ছে 3000 টাকা টোটাল। আচ্ছা, যখন আমি ওনার কাছে বাকিতে পারচেজ করেছিলাম তখন আমার অ্যাকাউন্ট পেয়েবল ছিল কত, 3000 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল যেহেতু হচ্ছে কি লাইবিলিটিস আমাদের এটা হচ্ছে বেড়ে যাওয়ার কারণে বা অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে কত, 3000 টাকা। এখন
আমি ক্যাশ দিয়েছি 2750 টাকা। 2750 টাকা হচ্ছে যেহেতু আমার ক্যাশ এখানে হচ্ছে যাবে, এই কারণে হচ্ছে এটা ক্রেডিট। ডিসকাউন্ট রিসিভ করেছি আমি কত টাকা, 250 টাকা, এই হচ্ছে 3000 টাকা। আর এখানে অ্যাকাউন্টস পেয়েবল যেহেতু আমি পেড করছি, অ্যাকাউন্টস পেয়েবল কমে যাচ্ছে, যার কারণে এটা হচ্ছে 3000 টাকা আমার ডেবিট হবে। আচ্ছা, এরপর হচ্ছে ইন্টারেস্ট রিসিভ ফরম ইনভেস্টমেন্ট। একটা ইন্টারেস্ট হচ্ছে আমরা রিসিভ করেছি ইনভেস্টমেন্টের হচ্ছে এগেইনস্টে, আমরা কোনো কিছু ইনভেস্ট করেছিলাম, ওইখান থেকে ওনারা ইনভেস্টার এগেইনস্টে আমাদের ইন্টারেস্ট দিয়েছে। এটা অ্যামাউন্ট হচ্ছে 900 টাকা। এটা হচ্ছে আমাদের ব্যাংকে যদি আসে, সেই ক্ষেত্রে ব্যাংকে যেহেতু আমাদের টাকা বেড়ে যাবে, ব্যাংকের হিসাব হচ্ছে ডেবিট, আর যেহেতু ইন্টারেস্ট একটা হচ্ছে ইনকাম, এটা হচ্ছে আমার অবপক্ষে ইনকাম আমার কি হচ্ছে বেড়ে যাচ্ছে, আমার এটা হবে হচ্ছে ক্রেডিট। ব্যাংক চার্জ ডিডাক্টেড। ব্যাংকে যদি চার্জ এ থেকে আমাদের ব্যাংক থেকে কেটে নেয়, সেই ক্ষেত্রে ব্যাংক চার্জ এক্সপেন্স, আমার ব্যাংকের চার্জ যেহেতু হবে এটা আমার এক্সপেন্স, সেহেতু হচ্ছে এক্সপেন্স বেড়ে যদি যায় তাহলে হবে ডেবিট 120 টাকা। আর ব্যাংক থেকে যেহেতু আমার এটা পেইড হয়েছে, এই কারণে ব্যাংকের টাকা কমে যাওয়ার কারণে ব্যাংক হবে হচ্ছে ক্রেডিট 120। আচ্ছা, গুডস গিভেন চ্যারিটি। যদি চ্যারিটিতে আমরা কোনো গুডস প্রোভাইড করি, যদি সেল না করি, আমাদের প্রোডাক্ট হচ্ছে যদি আমরা সেল করি, সেই ক্ষেত্রে এটা হচ্ছে ইনকাম। আর যদি আমরা চ্যারিটিতে দিয়ে দিই, সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের এক্সপেন্স। প্রোডাক্টের এগেইনস্টে যদি আমাদের টাকা আসে, যদি আমাদের কাছে হচ্ছে টাকা সেটা ক্যাশে আসতে পারে, ব্যাংকেও আসতে পারে, সেই ক্ষেত্রে সেটা হবে হচ্ছে সেলস রেভিনিউ, অথবা কি যদি প্রোডাক্ট হয় তাহলে কি সেলস রেভিনিউ, আর হচ্ছে যদি সার্ভিস হয় সার্ভিস রেভিনিউ। কিন্তু এখানে আসলে যখন আমি চ্যারিটিতে কোনো কিছু দান করব, তখন এটা হচ্ছে কখনো সার্ভিস রেভিনিউ অথবা সেলস রেভিনিউ হবে না। এটা হচ্ছে চ্যারিটিতে কোনো কিছু দান করলে চ্যারিটি এক্সপেন্স হিসাবে এটা হচ্ছে কাউন্ট হয়। চ্যারিটি এক্সপেন্স হচ্ছে ডেবিট 800 টাকা। ইনভেন্টরি, যেহেতু আমার প্রোডাক্ট গিয়েছে, প্রোডাক্টগুলো তো সাধারণত হচ্ছে তিনটা ভাবে হচ্ছে আমাদের যখন আমরা প্রোডাক্ট অ্যাড করব কুইক বুকসে, তখন তিনটা ফরম্যাটে প্রোডাক্টগুলি শো করে। একটা হচ্ছে সার্ভিস হিসেবে শো করে, যদি আমার কোম্পানির যদি সার্ভিস দেয়, সার্ভিস রিলেটেড যদি কোম্পানি হয়, তখন এটা হচ্ছে সার্ভিস হিসেবে ট্রিট হবে। যদি প্রোডাক্ট ওরিয়েন্টেড হয়, তখন এটা প্রোডাক্ট হিসাবে ট্রিট হয়। আর একটা হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে দুই ধরনের হচ্ছে প্রোডাক্ট অথবা গুডস, এটা হচ্ছে দুই ধরনের হয়, একটা ইনভেন্টরি আর একটা হচ্ছে নন ইনভেন্টরি। ইনভেন্টরি একটু কাইন্ডলি আমাকে বলবেন যে ইনভেন্টরি আর নন ইনভেন্টরিটা কি জিনিস? হ্যালো এনিওয়ান, আমাকে একটু বলবেন যে ইনভেন্টরি নন ইনভেন্টরি কি জিনিস? আমাকে কি শোনা যাচ্ছে? আমি জিজ্ঞাসা করছিলাম যে ইনভেন্টরি নন ইনভেন্টরি কি। আপনারা যদি না পারেন সেই ক্ষেত্রে বলবেন যে হ্যাঁ এটা পারতেছি না, আমি অবশ্যই বলবো। আর আপনারা যদি আচ্ছা, ইনভেন্টরি আর হচ্ছে নন ইনভেন্টরি, আপনি আমরা যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস করব, এটা হচ্ছে ইনভেন্টরি। যে প্রোডাক্ট নিয়ে আমরা বিজনেস করি এটা হচ্ছে ইনভেন্টরি। আর ইনভেন্টরির সঙ্গে রিলেটেড যেটা, এটা হচ্ছে নন ইনভেন্টরি। সে হচ্ছে আমরা হচ্ছে ছাতার বিজনেস করি, বা শার্টের বিজনেস করি, অথবা প্যান্টের বিজনেস করি। প্যান্ট হচ্ছে আমাদের ইনভেন্টরি আইটেম। আর এর সঙ্গে হচ্ছে রিলেটেড জিপার, তারপর হচ্ছে বাটন, এগুলো হচ্ছে নন ইনভেন্টরি আইটেম। এগুলো কস্ট অফ গুডস হলে কি হয়, অ্যাড হয়। বুঝতে পারছেন ইনভেন্টরি আর নন ইনভেন্টরি কি? জি স্যার। তো প্রোডাক্টগুলি আমরা যখন কুইক বুকসে অ্যাড করব, তখন হচ্ছে তিনটা ফরম্যাটে আসে, একটা হচ্ছে গুডস, একটা হচ্ছে ইনভেন্টরি, আর একটা কি নন ইনভেন্টরি। ইনভেন্টরি যখন আমরা অ্যাড করি, ইনভেন্টরির এক্সপেন্সগুলি সব সময়
কনসিডার হয় হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এটা আমরা বাস্তব প্র্যাকটিক্যালি দেখব। ঠিক আছে, প্রথম হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে প্রোডাক্ট হিসাবে হচ্ছে একটা এটা হচ্ছে হবে পারচেজ হবে। দেন হচ্ছে আমরা এই প্রোডাক্ট সরাসরি আমাদের ইনভেন্টরি হিসাবে অ্যাসেটে গিয়ে হিট করবে। যখন এই প্রোডাক্টটা আমরা সেল করব তখন এই অ্যাসেট থেকে ওইটা হচ্ছে কস্ট অফ গুডস হলে আবার হচ্ছে চেঞ্জ হয়। এই চেঞ্জেসটা দুই ভাবে হয়, একটা হচ্ছে ফিফো পদ্ধতিতে, ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর একটা হচ্ছে অ্যাভারেজ পদ্ধতিতে। সে হচ্ছে আপনি একটা প্রোডাক্ট পারচেস করলেন তিন দামে, তিনটা কোয়ালিটির প্রোডাক্ট। সে হচ্ছে একটা সেম প্রোডাক্ট আমরা হয়তো একটা মার্কেটে পারচেস করেছি 3 টাকা, আর একটা মার্কেটে পারচেস করেছি 4 টাকা, আর একটা মার্কেটে পারচেস করেছি 5 টাকা। তখন ইনভেন্টরি থেকে যখন কস্ট অফ গুডস হলে এটা হচ্ছে হবে, ডাইভার্ট হবে, তখন এখানে হচ্ছে দুইটা কন্ডিশনে ডাইভার্ট হয়। একটা হচ্ছে ফিফো পদ্ধতিতে একটা ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর একটা হচ্ছে অ্যাভারেজ করবে। সে আমরা যেটা হচ্ছে 3 টাকা দিয়ে পারচেস করলাম, দেন হচ্ছে 4 টাকা দিয়ে পারচেস করলাম, এরপর হচ্ছে 5 টাকা। যদি আমাদের অ্যাভারেজ হয় তাহলে এই 3টাকে হচ্ছে অ্যাভারেজ করবে। 5 4 9 আর 3 12, 12 ভাগ হচ্ছে 3, তখন হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আসবে হচ্ছে 4 টাকা। কস্ট অফ গুডস হলে 4 টাকা করে হিট করবে। আর যদি আমি ফার্স্ট ইন ফার্স্ট আউট দিই তাহলে প্রথম 3টা প্রোডাক্টের ভ্যালু একভাবে নিবে, এরপর হচ্ছে 4টা প্রোডাক্টের ভ্যালু একভাবে নিবে, 3 টাকা দামের হচ্ছে ভ্যালুটা নিবে, এরপর হচ্ছে 4 টাকা, এরপর হচ্ছে 5 টাকা। তো এই কারণে হচ্ছে ইনভেন্টরিতে দুইটা পদ্ধতিতে অ্যালাউ, একটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর একটা হচ্ছে এভারেজ পদ্ধতি। বুঝতে পারছেন আপনারা? জি স্যার। আচ্ছা, ফরেন এক্সচেঞ্জ গেইন যদি আমরা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করি, যদি কোনো একটা বিজনেসের মাল্টি কারেন্সিতে কাজ করে, অনেক দেশে কাজ করে, সেই ক্ষেত্রে ডলারের দাম ওঠানামার কারণে এই জিনিসটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ গেইন হয়, কখনো কখনো ফরেন এক্সচেঞ্জ লস হয়। আচ্ছা, এখন আমি যে দেশে কাজ করব সেই দেশের কারেন্সি আমার হচ্ছে হোম কারেন্সি। সে আমার বাংলাদেশে একটা বিজনেস, তো বাংলাদেশের কারেন্সি আমার হবে হচ্ছে হোম কারেন্সি। বাংলাদেশের বাইরে যে বিজনেসগুলি আছে এগুলি হচ্ছে আমার বাংলাদেশের বাইরে অন্যান্য দেশের যদি আমার কোনো বিজনেস থাকে তাহলে সে গেইন করবে বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে ফরেন কারেন্সি। আর ও হচ্ছে গেইন করবে যদি বাংলাদেশ থেকে কোনো কিছু গেইন করে, তাহলে ওর জন্য এটা হবে হচ্ছে ফরেন কারেন্সি। মোট কথা হচ্ছে হোম কারেন্সি, যে দেশে বিজনেস থাকবে ওটা হচ্ছে তার হোম কারেন্সি, আদার্স যত কারেন্সি হবে সবগুলি হচ্ছে ফরেন কারেন্সি। আচ্ছা, এই ফরেন কারেন্সিতে দুইটা ঘটনা ঘটে, একটা হচ্ছে গেইন আর একটা হচ্ছে লস। যদি গেইন হয় ডলার দাম বেড়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে গেইন, যদি ডলার দাম কমে যায় সেই ক্ষেত্রে হচ্ছে লস। এটা হচ্ছে প্রত্যেক ডে প্রত্যেক টাইমের উপর ডিপেন্ড করে। আচ্ছা, যদি এখানে গেইন করে সেই ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে যদি গেইনের অংশ চলে আসে তখন ব্যাংকের টাকা হবে হচ্ছে কি ডেবিট, আর ফরেন কারেন্সি গেইন হবে ক্রেডিট। আচ্ছা, এরপর হচ্ছে ফরেন এক্সচেঞ্জ লস। যদি লস হয় সেম ভাবে ফরেন এক্সচেঞ্জ লস যদি হয় তাহলে এটা হবে ডেবিট, আর হচ্ছে ব্যাংক হবে হচ্ছে ক্রেডিট। কারণ যখন লস হবে তখন ব্যাংক থেকে টাকাটা চলে যাবে, এই কারণে হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট হবে হচ্ছে ক্রেডিট। আর যেহেতু এটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ লস এক্সপেন্স, এটা হচ্ছে কি হবে ডেবিট হবে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাক্রুড কমিশন এক্সপেন্স। এই কমিশন যদি থাকে পেয়েবল থাকে সেই ক্ষেত্রে কমিশন এক্সপেন্স হচ্ছে ডেবিট হবে, আর কমিশন পেয়েবল হচ্ছে ক্রেডিট হবে। আচ্ছা, এমসিকিউ গুলি কি শেষ করেছিলাম? আচ্ছা, ওই দিন কি এমসিকিউ গুলি কি শেষ করা হয়েছিল? একটু প্লিজ রেসপন্স করবেন। না স্যার। নাম্বার 9 পর্যন্ত এই পর্যন্ত কি আমরা মনে হয় আলোচনা করেছিলাম, তাই তো? জি জি স্যার। আচ্ছা, আউটস্ট্যান্ডিং স্যালারি বিলংস টু, দেখেন এখানে হচ্ছে আউটস্ট্যান্ডিং স্যালারি কাকে বলা হয়? রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট, এটা হচ্ছে কোথায় দিতে হয়? আউটস্ট্যান্ডিং স্যালারিগুলি কোথায় যাবে? এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্টও যাবে না, নমিনাল অ্যাকাউন্টও যাবে না, অ্যাসেট অ্যাকাউন্টও যাবে না। রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে কোনগুলিকে বলা হয়েছিল এর আগে? আমরা কোনটাকে বলছিলাম রিয়েল অ্যাকাউন্ট? রিয়েল অ্যাকাউন্ট কতদিন আলোচনা করেছিলাম? রিয়েল অ্যাকাউন্ট মেইনলি কোনগুলো হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট একটু বলবেন প্লিজ?
আমি এটা মেবি আলোচনা করেছিলাম আপনাদের সঙ্গে, আপনারা একটু বাসায় পড়াশোনা করতে হবে, যেহেতু একটা Sir, বড় asset ধরনের কোর্স করবেন। জি liabilities, জি বলেন। সমস্ত asset liabilities, equity. আচ্ছা, এরপর আলোচনা করেছিলাম যে নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, এরপর হচ্ছে কি ইয়ে অ্যাকাউন্ট, আপনার হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্ট, অ্যাসেট অ্যাকাউন্টটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পড়বে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে হুইচ ইজ এ রিয়েল অ্যাকাউন্ট। দেখেন রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে কি ফার্নিচার, অ্যাসেট অ্যাকাউন্টগুলি হচ্ছে কি রিয়েল অ্যাকাউন্ট, ফার্নিচার। হুইচ ইজ নমিনাল অ্যাকাউন্ট, দেখেন নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে যত ধরনের আয় ব্যয় আছে সবই হচ্ছে কি নমিনাল অ্যাকাউন্ট। স্যালারি এক্সপেন্স, দ্যাট ইজ এ এক্সপেন্স, যার কারণে এটা হচ্ছে কি নমিনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। কোনো ধরনের ইনকাম যদি থাকে এটাও হবে কি নমিনাল অ্যাকাউন্ট। এরপর ইনট্যাঞ্জিবল অ্যাসেট, অ্যাসেট হচ্ছে দুই ধরনের, একটা ট্যাঞ্জিবল অ্যাসেট আর একটা হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট। ট্যাঞ্জিবল অ্যাসেট হচ্ছে যেগুলি দৃশ্যমান, যেগুলি দেখা যায়, এগুলো হচ্ছে আমাদের ট্যাঞ্জিবল অ্যাসেট। আর যেগুলি হচ্ছে অদৃশ্যমান, যেগুলি দেখা যায় না, এগুলো হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট। প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, সবই হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেটের মধ্যে পড়বে। সফটওয়্যার, হুইচ ইজ ইনক্রিজ উইথ ডেবিট, দেখেন কোনটা এখানে যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে ডেবিট হবে। অ্যাসেট আর এক্সপেন্স যদি বেড়ে যায় তাহলে কি হবে ডেবিট। আর ইনকাম, লাইবিলিটিস, ইকুইটি, এটা যদি কমে যায় তখন হচ্ছে কি ডেবিট হয়। আর যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে ক্রেডিট। একই কথা ঘুরে ঘুরে, যাতে করে আপনাদের মেমোরাইজ হয় জিনিসটা। হুইচ ইনক্রিজ উইথ ক্রেডিট, কোনটা বেড়ে গেলে হচ্ছে ক্রেডিট হয়। দেখেন এখানে বলা হয়েছে কি ইনকাম, ইনকাম, আর হচ্ছে এখানে ক্যাশ, তারপরে এক্সপেন্স, এরপর হচ্ছে কি পারচেস, পারচেসটাও কি এক্সপেন্স। এই তিনটা যদি কি হয় বেড়ে যায় তাহলে হয় হচ্ছে কি ডেবিট হবে। এরপর হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাকাউন্টিং ইকুয়েশনটা দেখেন কি অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। আপনার কোম্পানিতে যত ধরনের অ্যাসেট থাকবে এটা হচ্ছে দুই ভাবে আসতে পারে। একটা হচ্ছে আপনি এটা হচ্ছে বাকিতে পারচেস করতে পারেন, আর হচ্ছে মালিকের টাকায় পারচেস হইতে পারে। একটা অ্যাসেট যখন পারচেস হয় তখন এটা হচ্ছে যদি মালিকের কিছু অংশ বা হচ্ছে মালিকের টাকা দিয়ে হচ্ছে কিছু অংশ পারচেস, আর কিছু অংশ হচ্ছে যদি উনি বাকিতে পারচেস করে, তাহলে এইটার টোটাল ভ্যালু হচ্ছে অ্যাসেট। এই কারণে হচ্ছে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ইকুইটি। আচ্ছা, হোয়াট হ্যাপেন হোয়েন ক্যাশ গোজ আউট, যখন ক্যাশ যায় সেই ক্ষেত্রে কোন ধরনের ঘটনা ঘটে। যখন ক্যাশ যায় তখন হচ্ছে ক্যাশ হবে হচ্ছে ক্রেডিট। আচ্ছা, মেশিনারি পারচেজ অন ক্রেডিট, ক্রেডিটে যদি কোনো মেশিনারি পারচেজ করা হয় সেই ক্ষেত্রে হুইচ অ্যাকাউন্ট ইজ ক্রেডিটেড, সেই ক্ষেত্রে কোন অ্যাকাউন্টটা আমাদের ক্রেডিট হয়। একটু শেয়ার করেন তো এনিওয়ান। Accounts payable, credit হয় sir. এখানে হচ্ছে মেশিনারি পারচেজ অন ক্রেডিট, ক্রেডিট হচ্ছে কি হচ্ছে Accounts ক্রেডিটে আমি payable পারচেজ and করতেছি। furnishing এখানে is দুটো debit. দুটো ঘটনা, আমার মেশিনারি আসতেছে আমার অফিসে বলেন বিজনেসে বলেন, আর হচ্ছে অপরদিকে আমার কাছে অন্য আরেকজন টাকা পাচ্ছে। অন্য আরেকজন টাকা পাওয়া মানে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, আর আমি কারো কাছ থেকে টাকা পাবো এটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে এখানে দুটো ঘটনা, একটা হচ্ছে মেশিনারি অ্যাকাউন্ট আর একটা হচ্ছে কি অ্যাকাউন্টস পেয়েবল। যেহেতু এখানে বলছে কোনটা ক্রেডিট হবে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, এটা হচ্ছে লাইবিলিটিস। লাইবিলিটিস হচ্ছে কি হচ্ছে বেড়ে যাচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে সেলস অন ক্রেডিট ইনক্রিজ, যদি কোনো কিছু ক্রেডিটে আমরা কি করি সেল করি, সেল মানে কি বিক্রি, বিক্রি যদি করি সেই ক্ষেত্রে আমাদের ক্রেডিটটা কি করবে ইনক্রিজ করবে। তাহলে এখানে হচ্ছে ক্রেডিট ইনক্রিজ করবে হচ্ছে অ্যাকাউন্ট কি রিসিভেবল। এরপর ডেপ্রিসিয়েশন ইজ রেকর্ডেড ভ্যালু অফ অ্যাসেট আচ্ছা, ডেপ্রিসিয়েশনটা হচ্ছে মূলত হচ্ছে আপনার অ্যাসেটের ভ্যালুকে কি করে কমিয়ে দেয়, অ্যাসেটের ভ্যালুকে কি করে কমিয়ে দেয়। এই হচ্ছে ডেপ্রিসিয়েশন ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে তিন ভাবে হচ্ছে কাউন্ট করা হয়, সেটা হচ্ছে ট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে, এরপর হচ্ছে ইনট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে একভাবে, এরপর হচ্ছে যদি ওইটা কোনো ন্যাচারাল জিনিস হয় সেই ক্ষেত্রে একটা। ডেপ্রিসিয়েশন সাধারণত ট্যানজিবল অ্যাসেট
ফার্নিচার ফিক্সার এগুলির ক্ষেত্রে হচ্ছে পিপি এর ক্ষেত্রে হচ্ছে ডেপ্রিসিয়েশন অ্যালাউ হয়। এরপর হচ্ছে অ্যামোর্টাইজেশন মেবি ইয়াতে হচ্ছে আপনার ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ক্ষেত্রে অ্যামোর্টাইজেশন। আর ডিপ্লেশন হচ্ছে ন্যাচারাল কোনো প্রোডাক্ট যেমন অয়েল হইতে পারে, তারপর হচ্ছে আপনার মিনারেল হইতে পারে, এগুলি হচ্ছে ডিপ্লেশন। তাহলে ডেপ্রিসিয়েশন কয় ভাবে কাউন্ট করা হয় বলেন তো? 3 ভাবে। অ্যাসেটের ক্ষেত্রে, ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে কোনটা ইউজ করা হয়? ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে হচ্ছে ডেপ্রিসিয়েশন, আর হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট যেগুলো এগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যামোর্টাইজেশন। আর ন্যাচারাল যদি কোনো কিছু হয় সেই ক্ষেত্রে হচ্ছে ডিপ্লেশন। মনে থাকবে? আর প্রিপেইড রেন্টটা হচ্ছে কি অ্যাসেট। এটা হচ্ছে কোন ধরনের কি হবে? এটা হচ্ছে প্রিপেইড রেন্টটা হচ্ছে অ্যাসেট হিসেবে ট্রিট হবে। আনরান রেভিনিউ, এটা হচ্ছে আপনার লাইবিলিটিস। যে রেভিনিউ আমি এখনো আমি এটা হচ্ছে করতে পারিনি, সেটা হচ্ছে আনরান রেভিনিউ হিসেবে ট্রিট হবে, যেটা এখনো সার্ভিস আমি দিতে পারিনি। এরপর হচ্ছে ব্যাড ডেট রিটেন অফ রিডিউস। ব্যাড ডেটটা অ্যাকাউন্ট রিসিভেবলকে কি করে? রিডিউস করে। ব্যাড ডেটটা তৈরি হয় হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলের উপর। অ্যাকাউন্ট রিসিভেবলের একটা ডিউরেশন থাকে, প্রত্যেকটা ইনভয়েসের এগেইনস্টে একটা নির্দিষ্ট ডিউরেশন থাকে, সেটা হচ্ছে 15 ডেজ, 30 ডেজ, 45 ডেজ, 16 ডেজ। এরপর হচ্ছে যদি কোনো কাস্টমার ওই ডিউ ডেটের মধ্যে কোনো টাকা পেমেন্ট না করে তখন হচ্ছে এটা ব্যাড ডেট হিসেবে ডিক্লেয়ার হয়। ব্যাড ডেট যখনই ডিক্লেয়ার হবে তখন ওই অ্যামাউন্টটা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে হচ্ছে ডিডাক্ট হয়ে যাবে। সে অ্যাকাউন্ট রিসিভেবল হিসাবে আমাদের ডিক্লেয়ার ছিল 1,00,000 টাকা। 1,00,000 টাকা থেকে ব্যাড ডেট ডিক্লেয়ার করলাম হচ্ছে 20,000 টাকা। তাহলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল থাকবে হচ্ছে 80,000 টাকা, ব্যাড ডেট ডিক্লারেশনে যাবে হচ্ছে 20,000 টাকা। যেহেতু ব্যাড ডেট ডিক্লারেশনটা আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল থেকে কি করে? টাকা সরিয়ে নেয়। তো এই কারণে হচ্ছে ব্যাড ডেট রিটেন অফ রিডিউস অ্যাকাউন্টস কি রিসিভেবল। এরপর হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউ। ডিসকাউন্ট যখন আমরা দিই কোনো কাস্টমারকে তখন আমাদের কি এক ধরনের এক্সপেন্স তৈরি হয়। ডিসকাউন্ট অ্যালাউ ইজ কি এক্সপেন্স। এরপর ডিসকাউন্ট রিসিভ হচ্ছে আমি কোনো একটা প্রোডাক্ট পারচেস করেছি 3,000 টাকা, কাস্টমার আমাকে আমাকে হচ্ছে সাপ্লায়ার অফার করলো যে তোমার কাছে আমি 3,000 টাকা পাই, তুমি আমাকে যদি আগামী 2 দিনের মধ্যে টাকাটা দাও সেই ক্ষেত্রে তোমাকে 500 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। তখন হচ্ছে আমি 3,000 টাকার ওই জায়গায় হচ্ছে 500 টাকা ডিসকাউন্ট হিসেবে নিব, আর হচ্ছে 2500 টাকা পেইড করব। এই 500 টাকা হচ্ছে আমার জন্য ইনকাম হিসেবে ট্রিট হবে, বিজনেসের জন্য ইনকাম হিসেবে, আদার্স ইনকাম হিসেবে হচ্ছে ট্রিট হবে। এরপর হচ্ছে গুড গিভেন অ্যাজ চ্যারিটি রিডিউস। আচ্ছা, আমি একটু আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যদি আমরা কোনো কিছু চ্যারিটিতে দেই সেই ক্ষেত্রে আমাদের এক্সপেন্স হিসেবে হচ্ছে যায়, কোথা থেকে যায়? ইনভেন্টরি থেকে যায়। এক্সপেন্স হিসেবে ট্রিট হয়, এটা যায় কোথা থেকে? ইনভেন্টরি থেকে। তো এখানে গুডস গিভেন অ্যাজ চ্যারিটি রিডিউস, এখানে হচ্ছে ইনভেন্টরি থেকে ওই গুডসটা হচ্ছে রিডিউস করবে। এরপর হচ্ছে অ্যাক্রুড ইনকাম। অ্যাক্রুড ইনকাম হচ্ছে ওয়ান কাইন্ডস অফ কি অ্যাসেট, ওয়ান কাইন্ডস অফ অ্যাসেট হিসেবে ট্রিট হবে। এরপর প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট। যখন আমরা প্রভিশন রাখি, প্রত্যেকটা কোম্পানি ডাউটফুল ডেপ্টের উপর কি রাখে? প্রভিশন রাখে। প্রভিশন হচ্ছে আপনার অ্যাকাউন্ট রিসিভেবল থেকে একটা প্রভিশন রাখতে হয়। সে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল আমার হচ্ছে 1,00,000 টাকা, এখান থেকে আমি প্রভিশন হিসেবে রেখে দিলাম 40,000 টাকা, যে এইটা আমার ডাউটফুল ডেপ্টের জন্য আমি প্রভিশন রাখলাম। তখন হচ্ছে ওই টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। ওইখান থেকে আবার ব্যাড ডেপ্ট হচ্ছে ডিক্লার হয়, প্রভিশন থেকে ব্যাড ডেপ্ট ডিক্লার হয়। সে হচ্ছে আমি প্রভিশন রাখলাম কত টাকা? 40,000 টাকা। আমার অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 1,00,000 টাকা, এখান থেকে প্রভিশন রাখলাম আমি 40,000 টাকা। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আমার আসলো কত টাকা? 60,000 টাকা। এই 40,000 টাকার থেকে ব্যাড ডেপ্ট একটা হচ্ছে 4,000 টাকা। তখন এইটা হচ্ছে এই ব্যাড ডেপ্টের টাকাটা ডেবিট হিসেবে আসে প্রভিশনের এগেইনস্টে। বুঝতে পারছেন আপনারা এই ঘটনাটা?
হ্যালো ভাই, আপনারা কি বুঝতে পারছেন? প্রভিশন Yes, ফর sir. ডাউটফুল ডেট, জি ভাইয়া। এই প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টের জন্য আমরা যেটা রাখবো, এখান থেকে যত ধরনের ব্যাড ডেপ্ট হবে, এই ব্যাড ডেপ্ট গুলি প্রভিশন থেকে হচ্ছে কি হয়, ডেবিট হয়। প্রভিশন থেকে, নট হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে। অ্যাকাউন্ট রিসিভেবল থেকে ফার্স্ট অফ অল প্রভিশনের জন্য একটা সার্টেন অ্যামাউন্ট প্রভিশন করতে হয়, দেন হচ্ছে ওইখান থেকে ব্যাড ডেপ্ট হচ্ছে ডিক্লার হয়। আচ্ছা, আপনারা আমাকে একটু বুঝিয়ে দেন তো, 50,000 টাকা আমার অ্যাকাউন্ট রিসিভেবল আছে, এখান থেকে হচ্ছে 4,000 টাকা আমার ব্যাড ডেপ্ট, আর হচ্ছে 50,000 টাকা আমার অ্যাকাউন্ট রিসিভেবল, 4,000 টাকা ব্যাড ডেপ্ট, আর প্রভিশন আমরা রাখছি হচ্ছে 30,000 টাকা। এটার জার্নাল কি হবে বলেন তো, ব্যাড ডেপ্ট আর প্রভিশনের জার্নালটা? Bad debt expense debit, provision credit. ব্যাড ডেপ্ট এক্সপেন্সটা ডেবিট, হ্যাঁ রাইট। আর হচ্ছে প্রভিশনটা কি হবে? Credit. ক্রেডিট। প্রভিশনের টাকাটা আমার আসছে কোথায় থেকে? Accounts receivable থেকে। অ্যাকাউন্টস রিসিভেবল থেকে। তা প্রভিশনটা ওয়ান কাইন্ডস অফ কি অ্যাসেট, কন্ট্রা অ্যাসেট না? জি স্যার। কন্ট্রা অ্যাসেট শব্দের অর্থ হচ্ছে অ্যাসেটের ভ্যালুকে কমিয়ে দেয়। ডেপ্রিসিয়েশনটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ কি, কন্ট্রা অ্যাসেট। প্রভিশনটা হচ্ছে আপনার হচ্ছে কন্ট্রা অ্যাসেট। কন্ট্রা অ্যাসেট হচ্ছে আপনার অ্যাসেটের যে ভ্যালু, অরিজিনাল ভ্যালু, এটাকে কমিয়ে দেয়। আচ্ছা, এরপর আছে অ্যামোর্টাইজেশন অ্যাপ্লাইজ টু। অ্যামোর্টাইজেশন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়? একটু আগে আমি বলেছিলাম যে হচ্ছে 3 ধরনের হচ্ছে ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন, ডিপ্লেশন। তো অ্যামোর্টাইজেশন অ্যাপ্লাই করা হয় হচ্ছে ইনট্যানজিবল, টেনজিবল অ্যাসেটের ক্ষেত্রে। আচ্ছা, হোয়েন কাস্টমার পে উইথ ডেবিট, ঠিক আছে, যখন আমরা কাস্টমারকে কি করি, এটা পেইড করি, তখন এখানে থেকে হোয়েন কাস্টমার পে উইথ ডেবিট আমরা কি করি, ক্যাশকে ডেবিট করি অথবা ব্যাংকে কি করি, ডেবিট করি। কাস্টমার কোনো কিছু আমাদের পে করছে, সেই ক্ষেত্রে আমরা কি করি, হয় ক্যাশকে আমরা কি করি, ডেবিট করি, না হলে কি ব্যাংকে আমরা ডেবিট করি। আচ্ছা, হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু? দেখেন, এখানে হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট রিসেট টু জিরো এভরি ইয়ার। নমিনাল অ্যাকাউন্টগুলি আমাদের, দেখেন নমিনাল অ্যাকাউন্টগুলি এগুলো হচ্ছে প্রত্যেক বছর এটা কি হয়, রিসেট হয়। এই মনে হয় ওই দিনের আলোচনার শেষ অংশ। আজকে তো অ্যাটেন্ডেন্স দেখতেছি অনেক কম। আপনাদের অ্যাটেন্ডেন্স যদি এই অবস্থা হয়, তাহলে তো ক্লাস নেওয়া কঠিন হবে। আচ্ছা, কেউ একজন আমাকে শেয়ার করেন তো, টোটাল হচ্ছে টোটাল অ্যাকাউন্টস কয়টা আমাদের? ব্যালেন্স শিট আর প্রফিট অ্যান্ড লস মিলে টোটাল কয়টা অ্যাকাউন্টসের উপর আমাদের কাজ করতে হয়? টোটাল কয়টা অ্যাকাউন্ট? 5টা। 5টা। 5টা হচ্ছে অ্যাকাউন্ট। 5টা অ্যাকাউন্টে আমাদের ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লসের হচ্ছে আইটেমগুলি কি হয়, শিফট হয়। আচ্ছা, আমরা ফুললি কি আমাদের আইডিয়া আছে হচ্ছে ব্যালেন্স শিটের আইটেম কোনগুলি, প্রফিট অ্যান্ড লস আইটেম কোনগুলি? আচ্ছা ভাইয়া। আচ্ছা, কনসালটেন্সি ফি কোম্পানি আর্ন করছে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে এই আইটেমটা ব্যালেন্স শিটের আইটেম হবে না, হচ্ছে প্রফিট অ্যান্ড লস আইটেমের পার্ট হবে। প্রফিট Profit and loss. লস হচ্ছে আইটেমের পার্ট হবে। আচ্ছা, এখন আমরা দেখেন একটু মনোযোগ দিয়ে শোনেন, এরপর হচ্ছে আমরা শীট আলোচনা করব। আমরা প্রথমে হচ্ছে দেখি আপনাদের হচ্ছে প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লসে কি কি আইটেম থাকে বলেন তো? একটা যখন প্রফিট অ্যান্ড লস আমরা করি, তখন ফার্স্ট অফ অল থাকে হচ্ছে সেল। প্রথমে কি থাকে, সেল থাকে। সেল থেকে আমাদের বাদ দিতে হয় হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড,
এই দুটার হচ্ছে আমাদের যে অ্যামাউন্ট আসে এইটাকে বলা হয় হচ্ছে গ্রস প্রফিট। এটাকে কি বলা হয়? গ্রস প্রফিট। এই গ্রস প্রফিট থেকে লেস হয় হচ্ছে অপারেটিং এক্সপেন্স, যেমন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, যেমন কি অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, আর একটা হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট এবং হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, এই তিনটে জিনিসের মধ্যে যে আইটেমগুলি আছে, তিনটে জিনিসের মধ্যে যতগুলি আইটেম আছে মোটামুটি সবগুলি আইটেমকে আমরা জানি। আচ্ছা, ক্যারিজ ইনওয়ার্ড, এইটা বলেন তো হচ্ছে কোন, এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডের পার্ট না বা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স না হচ্ছে আমাদের সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনে যাবে? কস্ট অফ গুডস সোল্ড আইটেম। কস্ট অফ ক্যারিজ আউটওয়ার্ড, কস্ট অফ গুডস সোল্ড। না না, যেটা আউটওয়ার্ড হবে, যেটা হচ্ছে বহির্গমন। অ্যাডমিনিস্ট্রেটিভ। দুই জায়গায় তো এক্সাক্ট কোনটা হবে? এক্সাক্ট আমরা অ্যাডমিনিস্ট্রেটিভে দিলে একটু প্রেজেন্টেশনটা সুন্দর হয় আর কি। অ্যাডমিনিস্ট্রেটিভে দিলে প্রেজেন্টেশনটা সুন্দর হয়। ফ্রেট কস্ট এটা কোথায় যাবে বলেন তো একটু? আপনারা একটু আপনাদের বলতে, মানে আপনাদের কাছে একটু জানতেছি যে আপনাদের তো অ্যাকাউন্টিং এ মাশাআল্লাহ ভালো ধারণা আছে, তারপরে একটু আপনারা যদি আরো একটু বলেন তাহলে আমার জন্য একটু ইয়া করা আরো ইজি হয়। ফ্রেট Freight in cost of goods sold. ফ্রেট আউট, Freight out administrative expense. আচ্ছা, একটু ইয়া আছে। আচ্ছা, এক্সপেন্স গুলি যদি আমাদের আইএফআরএস এর নিয়ম অনুযায়ী এক্সপেন্স গুলিকে প্রপারলি ট্রিট করতে হয়, ঠিক আছে? যদি ট্রিট না করতে পারি তাহলে যে মানে খুব বেশি প্রবলেম হবে তা না, কিন্তু প্রেজেন্টেশন অবশ্যই ইয়া করতে হয়। আমার ইনকামের জায়গায় এক্সপেন্স দেওয়া যাবে না, ব্যালেন্স শিটের আইটেমের জায়গায় আমি হচ্ছে কি দিতে পারবো না, প্রফিট অ্যান্ড লসের আইটেম দিতে পারবো না। ইনকামের জায়গায় যদি এক্সপেন্সকে ইনকাম হিসেবে ডিক্লেয়ার করি তখন আমাদের ব্যালেন্স শিট প্রফিট লস মানে কোনো জায়গায় মিলবে না। এই জিনিসগুলো হচ্ছে প্রপারলি হচ্ছে আমাদের কি করতে হবে, ট্রিটমেন্ট দিতে হবে। প্রপারলি ট্রিটমেন্ট দেয়া, এটা হচ্ছে ইয়ার মধ্যে পড়ে। একটা হচ্ছে আপনার কি বলে ওইটাকে, স্টেটমেন্ট, যে রিপোর্ট, প্রপার রিপোর্টের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। গুড ক্যারেক্টারিস্টিক ইয়া ক্যারেক্টারিস্টিকের মধ্যে পড়ে, যে আইএফআরএস এর মধ্যে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে পাঁচটা আইটেম, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সেল, আমি আগে বলি তারপর হচ্ছে আলোচনা করব। শিট, সেল হচ্ছে আমাদের বিজনেসের যে সেল, এই সেল হচ্ছে, এই সেল থেকে যে ইনকাম আসবে, যে টাকা আসবে, এটাকে হচ্ছে সেল রেভিনিউ আমরা বলি। এটাকে কি বলা হয়? সেলস রেভিনিউ, ঠিক আছে? এই সেলস রেভিনিউ, সেল যা হবে এইখান থেকে আমরা যে কস্ট অফ গুডস সোল্ড আমাদের আছে এটা বাদ দিব, বাদ দিয়ে আমরা পাবো হচ্ছে গ্রস প্রফিট, ঠিক আছে? এখন একটা কোম্পানিতে আমাদের সেটা হচ্ছে দুই ধরনের হচ্ছে ইনকাম আসে, একটা হচ্ছে অপারেটিং ইনকাম আর একটা হচ্ছে কি নন অপারেটিং ইনকাম। অপারেটিং ইনকাম হচ্ছে আমার বিজনেসের সঙ্গে অ্যালাইন, যদি কোনো বিজনেসের ইনকাম হয় সেটা হচ্ছে অপারেটিং ইনকাম, আর যদি অ্যালাইন না অন্য কোনো ইনকাম হয় সেটা হচ্ছে নন অপারেটিং ইনকাম। সে হচ্ছে আমার গার্মেন্টসের হচ্ছে বিজনেস, গার্মেন্টসের প্রোডাক্ট, সে হচ্ছে আমি ইয়া বিক্রি করি, প্যান্ট শার্ট বিক্রি করি, এটা হচ্ছে আমাদের এখান থেকে যে ইনকামটা আসবে এটা হচ্ছে অপারেটিং ইনকাম। এর বাইরে যদি কোনো ইনকাম আসে এটা হচ্ছে আমাদের কি নন অপারেটিং ইনকাম। তাহলে অপারেটিং ইনকামটা হচ্ছে সেলস রেভিনিউ এখানে আসবে। সেলস রেভিনিউ থেকে আমাদের হচ্ছে বাদ যাবে কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, এর বাইরে হচ্ছে সেলস রেভিনিউর বাইরে আছে হচ্ছে সার্ভিস ইনকাম। আমরা যদি সার্ভিস দিয়ে থাকি কোনো প্রতিষ্ঠান হিসেবে, এটা হচ্ছে সার্ভিস ইনকাম হিসেবে ঠিক হবে। এরপর যদি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি হচ্ছে প্রপার্টিশিপ বিজনেসের ক্ষেত্রে ব্যক্তি বা বিজনেস সেম জিনিস, ব্যক্তি বা বিজনেস, আর লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ব্যক্তি বিজনেস আলাদা জিনিস। আচ্ছা, প্রপার্টিশিপ বিজনেসের ক্ষেত্রে ব্যক্তি আর বিজনেস যদি কোনো কনসালটেন্সি দিয়ে থাকে সেই ক্ষেত্রে, যদি কোনো ফি ইনকাম করে থাকে সেই ক্ষেত্রে সেটা হচ্ছে ইনকাম হিসেবে আসবে।
আদার্স ইনকাম হিসেবে ট্রিট হবে। সেম ভাবে কোনো কমিশন পেয়েছে বিজনেস, তাহলে এটা হচ্ছে আদার্স ইনকাম হিসেবে আসবে। এরপর হচ্ছে ইন্টারেস্ট ইনকাম, ব্যাংকে আমি টাকা রেখেছিলাম, ওইখান থেকে কোনো ইন্টারেস্ট আসছে বিজনেসের পক্ষ থেকে, এটা হচ্ছে আদার্স ইনকাম হিসেবে ট্রিট হবে। আচ্ছা, কস্ট অফ গুডস সোল্ড জিনিসটা আমি আগে বুঝাই আপনাদের। কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে প্রোডাকশনের সঙ্গে সরাসরি যেটা জড়িত সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, প্রোডাকশনের সঙ্গে সরাসরি যেটা হচ্ছে কি জড়িত, এটা হচ্ছে কস্ট অফ কি গুডস সোল্ড। এখন আমি র মেটেরিয়ালস RM পারচেস করলাম 2 লক্ষ টাকার। এই RM ফ্যাক্টরি পর্যন্ত আসা পর্যন্ত যত ধরনের কস্টিং আছে এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডের আওতায় আসবে। এই র মেটেরিয়ালস বিজনেস পর্যন্ত ফ্যাক্টরি পর্যন্ত আসতে যত ধরনের কস্টিং আছে সেটা হচ্ছে ক্যারিজ ইনওয়ার্ড। ক্যারিজ ইনওয়ার্ড হচ্ছে আন্তঃপরিবহন, এটা হচ্ছে ট্রাকের হচ্ছে ভাড়া, বা আমি ট্রাকে করে যদি নিয়ে আসি ট্রাকের ভাড়া, বা অন্য কোনো মাধ্যমে যদি নিয়ে আসি এই হচ্ছে মাধ্যমের ভাড়া। এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডের একটা কি পার্ট। এরপর হচ্ছে আমরা ফ্যাক্টরিতে নিয়ে আসলাম র মেটেরিয়ালস, এরপর হচ্ছে যার মাধ্যমে নিয়ে আসলাম ওর ভাড়াটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডের একটা পার্ট। এরপর যদি ফ্রেট থাকে সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডের পার্ট। ফ্যাক্টরির সঙ্গে রিলেটেড যত এক্সপেন্স এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডের কি হবে একটা পার্ট। ঠিক আছে, এখন এই প্রোডাকশনের সঙ্গে সরাসরি যারা জড়িত সবগুলির এক্সপেন্স হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আর এই ফ্যাক্টরিকে বা এই প্রোডাকশনকে কন্ট্রোল করার জন্য আমাদের যে অ্যাডমিন অফিস আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ যে অফিস আছে, এখানকার এক্সপেন্স গুলি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে কস্টে যাবে। তো প্রথমত হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড একটা প্রোডাকশনের সঙ্গে রিলেটেড যত ধরনের এক্সপেন্স আছে এগুলি হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড হিসেবে ট্রিট হবে। আর এই প্রোডাকশনকে কন্ট্রোল করার জন্য অ্যাডমিন অফিসে যত ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে যত ধরনের এক্সপেন্স আছে এগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসেবে ট্রিট হবে। সে হচ্ছে ফ্যাক্টরিতে একটা সাইকেল শেড আর হচ্ছে অ্যাডমিন অফিসে বা অফিসে একটা সাইকেল শেড, দুটো হচ্ছে দুই টাইপের হচ্ছে সাইকেল শেড। ফ্যাক্টরিতে যদি কোনো সাইকেল শেডের যদি কোনো এক্সপেন্স হয় সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড হিসেবে ট্রিট করতে হবে। আর যদি অফিসে কোনো সাইকেল শেডের কোনো এক্সপেন্স ট্রিট হয় সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টে যাবে। ফ্যাক্টরিতে কোনো ইলেকট্রিসিটি এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডে যাবে, আর অফিসে ইলেকট্রিসিটি বিলটা এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসেবে যাবে। সেম ভাবে মেশিনারিজের কোনো ডেপ্রিসিয়েশন হইলে, বিল্ডিং এর কোনো ফ্যাক্টরি ডেপ্রিসিয়েশন হলে এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডে যাবে। অফিসে যদি হয় সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসেবে যাবে। ফ্যাক্টরিতে কর্মরত যারা কাজ করে তাদের ইয়াকে ওয়েজেস বলা হয়, তাদের যে স্যালারি বা যাই দেওয়া হয় অনারিয়াম বলেন স্যালারি বলেন যাই বলেন এগুলোকে কি বলা হয় ওয়েজেস। ওয়েজেসটা কস্ট অফ গুডস সোল্ডের পার্ট, আর হচ্ছে স্যালারিটা এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের পার্ট। আচ্ছা, এখন আমি একটু বলি ফ্যাক্টরিতে একটা হচ্ছে ছোট একটা গাড়ি আছে, এই গাড়ির হচ্ছে কোনো কিছু মেরামত বাবদ 500 টাকা খরচ হইলো। আচ্ছা, এই 500 টাকা খরচ আমি কোথায় কনসিডার করব? অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাক্টরির গাড়ি দেখেন, এটা কি রিপেয়ার এন্ড মেইনটেনেন্সে নিয়ে আসবো না? রিপেয়ার আর মেইনটেনেন্সে আসবো, কিন্তু মেইনলি হচ্ছে কোথায় আমরা নিয়ে যাবো এটা হচ্ছে কনসিডার হবে কোথায়। কস্ট অফ গুডস সোল্ডের হচ্ছে ওইখানে কনসিডার হবে না হচ্ছে ইয়াতে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসেবে কনসিডার হবে? এই গাড়িটা হচ্ছে প্রোডাকশনের সঙ্গে জড়িত, গাড়িটা প্রোডাকশনের সঙ্গে জড়িত। এই গাড়িটা হচ্ছে RM পরিবহন করে। ক্লিয়ার করে দিলাম আপনাদের। আমি বলছিলাম যে প্রোডাকশনের সঙ্গে জড়িত যদি থাকে সেটা হচ্ছে কস্ট অফ গুডস হলে আমাদের কি হবে কনসিডার করতে হবে, যদি সরাসরি সে হচ্ছে প্রোডাকশনের সঙ্গে জড়িত থাকে। স্যালারি আমরা কোথায় কনসিডার করব? স্যালারি Administrative অ্যাডমিন এক্সপেন্স
এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে আসবে স্যালারি, আর ওয়েজেস কস্ট অফ Cost of goods sold. আর সাইকেল শেড ফ্যাক্টরিতে একটা সাইকেল শেড আছে, Cost of goods sold. কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, এর বাইরে আর একটা এক্সপেন্স আছে, সেটা হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট হচ্ছে ওই প্রোডাক্টটা বাজারজাত করার জন্য যত ধরনের এক্সপেন্স আছে এগুলো হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্টে যাবে। সে হচ্ছে ক্যারিজ আউটওয়ার্ড, বহি পরিবহন, এটা হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্টে যাবে। এরপর বিজ্ঞাপনের জন্য যদি কোনো খরচ আসে, এটা হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইয়েতে যাবে। যদিও হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট আলাদা, অ্যাডভার্টাইজিং কস্ট হচ্ছে আলাদা করা আছে, তারপরে এটা হচ্ছে মেইন হচ্ছে হের হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট। এই হচ্ছে আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর হচ্ছে আপনাদের সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এই দুটো মিলে বলা হয়েছে অপারেটিং এক্সপেন্স। এই দুটাকে কি বলা হয়? দুটো মিলে অপারেটিং এক্সপেন্স। আচ্ছা, এখন আমাদের হচ্ছে গ্রোস প্রফিট, তাহলে দুইটা অপশন থেকে কি আসে? গ্রোস প্রফিট আসে। একটা হচ্ছে সেলস রেভিনিউ, এখান থেকে লেস করতে হয় হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। সে হচ্ছে আমাদের সেলস রেভিনিউ আসলো হচ্ছে 2 লক্ষ টাকা। সেলস রেভিনিউ আসলো কত? 2 লক্ষ টাকা। এখান থেকে কস্ট অফ গুডস সোল্ড আমাদের কত? 1.5 লক্ষ টাকা হচ্ছে বাদ যাবে। 1.5 লক্ষ টাকা যদি বাদ যায়, সেই ক্ষেত্রে আমাদের গ্রোস প্রফিট কত টাকা হবে? 50,000 টাকা আমাদের কি গ্রোস প্রফিট। আচ্ছা, গ্রোস প্রফিটের উপর কি কোনো বিজনেসের প্রফিট ডিপেন্ড করে? না ভাই, এটা আরো এক্সপেন্স বাকি আছে না। গ্রোস প্রফিটের উপর কোনো বিজনেসের ইনকাম কি ডিপেন্ড করে না। এর সঙ্গে আরো হচ্ছে অপারেটিং এক্সপেন্স গুলি আছে, এগুলি দেওয়ার পরে হচ্ছে আমাদের যেটা নেট প্রফিট থাকবে, ওই নেট প্রফিটের উপর হচ্ছে বিজনেস কি করে ডিপেন্ড করে, নেট প্রফিট অথবা নেট লস। কিন্তু গ্রস প্রফিটের উপর কখনো বিজনেস ডিপেন্ড করে না। গ্রস প্রফিট অনেক হইতে পারে, কিন্তু দেখা গেল যে নেট প্রফিট নেই। সে হচ্ছে আপনারা, আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে একজন বাদাম বিক্রেতা। ও হচ্ছে 1 কেজি বাদাম যদি কেনে হচ্ছে 150 টাকা দিয়ে, বিক্রি করে মিনিমাম 400 টাকা। ওর 1 কেজি বাদামে ধরেন যে আপনার ওর হচ্ছে আরো 200 গ্রাম হয়তো শর্টেজ হয়, সে 200 টাকা পড়ে গেল। ওর হচ্ছে সব মেকিং টেকিং মিলে 200 টাকা পড়ে গেল, ও বিক্রি করতেছে কত? 400 টাকা। আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে ওর গ্রোস প্রফিট অনেক হাই, কিন্তু ও যে পার্সোনালি সারাদিন হচ্ছে ওই বিজনেস নিয়ে ঘুরে বেড়ায়, এখানে তো তার একটা এক্সপেন্স হচ্ছে কনসিডার করতে হবে। তার যদি এক্সপেন্স কনসিডার করা হয়, তাহলে নেট প্রফিট কিন্তু খুব বেশি থাকে না। দেখা যায় যে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝাইলাম আপনাদের। তো গ্রোস প্রফিটের উপর হচ্ছে একটা বিজনেস কখনোই ডিপেন্ড করে না, নেট প্রফিটের উপর একটা বিজনেস ডিপেন্ড করে। আচ্ছা, এখন আমাদের গ্রোস প্রফিট আসলো, এই গ্রোস প্রফিট থেকে আমাদের অপারেটিং এক্সপেন্স গুলি কি যাবে? বাদ যাবে। বাদ যাওয়ার পর হচ্ছে আমাদের যে ইনকামটা আসবে, এটা হচ্ছে অপারেটিং ইনকাম ফ্রম কি অপারেশন। এরপর হচ্ছে দুইটা জিনিস যোগ হয়, একটা হচ্ছে আদার্স ইনকাম আর একটা হচ্ছে আদার্স এক্সপেন্স। এই দুটো হচ্ছে যোগ বিয়োগ হওয়ার পর যেটা আসে আমাদের, এখান থেকে ট্যাক্সের টাকা বাদ যাবে। বাদ দেওয়ার পর হচ্ছে আমাদের যা থাকবে সেটার নাম হচ্ছে কি নেট প্রফিট। সেটা কি নেট প্রফিট। আচ্ছা, নেট প্রফিটটা রিটেন আর্নিংস হিসেবে কখন ডিক্লেয়ার করা হয়? একটু এনিওয়ান শেয়ার। কোশ্চেনটা বুঝে নিলাম। নেট প্রফিট, আমি এই বছর আমার নেট প্রফিট হয়েছে 1 লক্ষ টাকা। এখন এই 1 লক্ষ টাকা, আমার 1 লক্ষ টাকার কাজ কি? আমার হচ্ছে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে আমাকে কি করতে হবে? শেয়ার হোল্ডারদের কি করতে হবে? টাকা দিতে হবে, তাই তো? দেওয়ার পরে আমি বলি, এটা আনসার সহ বলি, সেটা হচ্ছে নেট প্রফিট। এটা সরাসরি কি ব্যালেন্স শিটে যায় নেট প্রফিটটা? রিটার্ন আর্নিংস আসবে। হ্যাঁ, রিটার্ন আর্নিংস কখন হয়? নেট প্রফিটের, ঠিক নেট প্রফিটের টাকা কি রিটার্ন আর্নিংসে যায়, না আরো অন্য কিছু আছে, ঘটনা আছে? ওনার সিকিউরিটিতে আসবে।
অনার্স ইকুইটিতে আসবে, ঠিক আছে, বুঝলাম। অনার্স ইকুইটি নেট প্রফিট, যখন একটা কোম্পানির নেট প্রফিট হয়ে যায়, আপনি একটু রেসপন্স করবেন। একজন দুইজন রেসপন্স করলে বোঝা যায় যে একজন দুইজনে ক্লাসে আসে। সবাই একটু রেসপন্স করি আমরা। নেট প্রফিট আমি যখন ডিক্লেয়ার করব, 1,00,000 টাকা আমি নেট প্রফিট ডিক্লেয়ার করলাম। এরপর এজিএম মানে অ্যানুয়াল জেনারেল মিটিং, এইটা এই অ্যানুয়াল এজিএম করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে হয়, ঠিক আছে। সে হচ্ছে 1,00,000 টাকার, এখানে শেয়ার আছে 1,000টা বা 100টা শেয়ার আছে, তো একজনে পাবে কত? 1,000 টাকা। একজনে কত? 1,000 টাকা। কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হইলো 800 টাকা করে, আর 200 টাকা করে কি আমার রয়ে গেল। এই 200 টাকা করে আপনার 1,000 শেয়ারে কত আপনার থাকতেছে? কত? আমি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে শেয়ার হোল্ডারদের দিয়ে দিলাম 80,000 টাকা। 1,00,000 টাকার মধ্যে 80,000 টাকা দিয়ে দিলাম, আমার হাতে, কোম্পানির হাতে আরো 20,000 টাকা রয়ে গেল। এই 20,000 টাকা হচ্ছে রিটার্ন আর্নিংসে গিয়ে কি হয়? জমা হয়। এটা হচ্ছে রিটার্ন আর্নিংসের টাকা, হচ্ছে অ্যাকুমুলেটেড টাকা। এটা নট অনলি সিঙ্গেল ইয়ারের টাকা, ঠিক আছে। এটা হচ্ছে কয়েক বছরের টাকা হচ্ছে জমা। এটা হচ্ছে এক বছরের কোনো জমাকৃত টাকা না, ঠিক আছে। নেট প্রফিটটা একটা নির্দিষ্ট বছর অন্তে নেট প্রফিট বের হয়, আর রিটার্ন আর্নিংসটা এটা হচ্ছে কয়েক বছরের অ্যাকুমুলেটেড টাকা। বুঝতে পারছেন নেট প্রফিট আর রিটার্ন আর্নিংস? জি ভাই। আচ্ছা, রিটার্ন আর্নিংস তাহলে আমাদের কিসের পার্ট? রিটার্ন আর্নিংস হচ্ছে আমাদের কি ব্যালেন্স শিটের পার্ট। জি আচ্ছা, এখন আমরা তাহলে প্রফিট অ্যান্ড লস আইটেমের জিনিসগুলি আলোচনা করলাম। প্রফিট অ্যান্ড লস আইটেমের স্ট্রাকচার একটু কেউ বলেন তো, আমি একটু শুনি আপনাদের কাছ থেকে কতটুকু আমি বুঝাইতে পারলাম আপনাদের। ওমর ফারুক ভাই বলেন, রিটার্ন আর্নিংস এর স্ট্রাকচারটা বলেন আমাকে একটু। যে স্ট্রাকচার বলতে বুঝি নাই আসলে। নে আমি যে প্রফিট অ্যান্ড লস হচ্ছে আমি করব, তৈরি করব। সেই ক্ষেত্রে কোন কোন আইটেম যাবে, কোন কোন আইটেম নিয়ে আমি হচ্ছে নেট ইনকামটা বের করব। এটা স্ট্রাকচারটা আসলে এখন মানে গোছায় মানে মনে পড়তেছে না সবকিছু। রোকন পামিল ভাই। স্যার, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করে গ্রস প্রফিট বের করব। জি, এখান থেকে আমার অপারেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স মাইনাস করে আমি টোটাল একটা নেট প্রফিট বের করবো। এখান থেকে আমার আদার ইনকাম এবং আদার এক্সপেন্স এবং করে আমার টোটাল অর্থাৎ নেট একটা একটু ইনকাম। আপনাদের সবই ঠিক আছে, একটু হবে দেখেন। সেল থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব, বাদ দিলে আমাদের কি আসবে? গ্রোস প্রফিট। এখান থেকে হচ্ছে অপারেটিং এক্সপেন্স গুলি বাদ দিব, বাদ দেওয়ার পর আমাদের ইনকাম ফর্ম কি আসবে? অপারেশন। এখানে দুইটা আইটেম যোগ করতে হবে। একটা হচ্ছে যদি আদার্স কোনো ইনকাম থাকে, এটা আমরা কি করব? যোগ করব। আর যদি কোনো এক্সপেন্স থাকে, এটা আমরা কি করব? বাদ দিব। বাদ দেওয়ার পরে ট্যাক্স লাইবিলিটি হিসেবে ডিক্লেয়ার করব। ডিক্লেয়ার করার পরে আমাদের কি আসবে? নেট প্রফিট আসবে। আচ্ছা, তৌসিফ ভাই, আপনি রিটার্ন আর্নিংস থেকে, সরি, নেট প্রফিট থেকে রিটার্ন আর্নিংস এর ঘটনাটা একটু শেয়ার করেন। আমি একটু আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিভাবে হচ্ছে রিটার্ন আর্নিংস এ যায়। ওই যেটা হচ্ছে ফার্স্ট অফ অল নেট প্রফিট মানে আফটার ট্যাক্স আর কি যেটা আসতেছে, জি, ওটা যখন ডিক্লেয়ার মানে এজিএম এ ডিক্লারেশন করবে, তারপর ওখানে ডিভিডেন্ডটা পেড করার পরে যে জি, বাকি অ্যামাউন্টটা জি। ওটাই ভাই আমরা রিটার্ন আর্নিংসে নিয়ে আসবো আর কি। আচ্ছা, নেট রিটার্ন আর্নিংস আমি ওটা নিয়ে আসলাম। এটা হচ্ছে কি কারণে বলেন তো? যে বুঝিনি ভাই। পরবর্তীতে কোম্পানির যেন হচ্ছে কোম্পানির জন্য একটা কিছু রেখে দেওয়া। সিঙ্কিং ফান্ড সম্পর্কে কোনো আইডিয়া আছে? সিঙ্কিং ফান্ড? স্যার, এটা হিডেন তহবিল। জি, জি। এটা কেন করা হয়? ওখানে
প্রফিটটা এভারেজে কয়েক বছরটা জমায় রাখা হয় যাতে ব্যাকআপ দেওয়া যায় if there is any কোম্পানির loss. হচ্ছে ক্রিটিক্যাল সিচুয়েশন, যেমন কিছুদিন আগে 2019 সালে কি করোনা হয়েছে, এই ধরনের সমস্যাগুলি যেন হচ্ছে আপনার কোম্পানি সবসময় কি থাকে, গোয়িং কনসার্ন থাকে, যার কারণে কি করা হয়, সিঙ্কিং ফান্ড ক্রিয়েট করা হয়। সিঙ্কিং ফান্ডের টাকাটা কোথায় থেকে আসে বলেন তো? মানে এটা জেনারেল ফান্ডে রাখে না, জেনারেল রিজার্ভ যেটা আছে। না, জেনারেল রিজার্ভ এক ধরনের, সিঙ্কিং ফান্ড হচ্ছে আর এক ধরনের। রিজার্ভও হইতে পারে, কিন্তু সিঙ্কিং ফান্ড হচ্ছে সেম টাইপের, ঠিক আছে। এটা ওই রিজার্ভ তো একসময় হচ্ছে ডিক্লেয়ার করা হয়, কিন্তু সিঙ্কিং ফান্ড টাকাটা কখনো ডিক্লেয়ার করা হয় না। এটা হচ্ছে ক্রাইসিস মুহূর্তে কোম্পানি কি করতে পারে, ওটা হচ্ছে ইয়ার টু ইয়ার, এখানে হচ্ছে টাকাগুলি কি হয়, জমা হয়। এটা হচ্ছে ক্রাইসিস মুহূর্তে হচ্ছে করার জন্য সিঙ্কিং ফান্ডে টাকা জমা রাখা হয়। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন? তাহলে টোটাল হচ্ছে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে কি কি পার্ট যাবে, কোন কোন পার্ট কার সঙ্গে যোগ হবে, কার সঙ্গে বিয়োগ হবে। জি স্যার। আচ্ছা, এখানে তাহলে দেখি আমরা রেভিনিউ বা ইনকাম হিসেবে কোনগুলিকে ট্রিট করব। সেটা হচ্ছে সেলস রেভিনিউ, সার্ভিস ইনকাম, কনসালটেন্সি হচ্ছে কনসাল্টিং ফিস, কমিশন ইনকাম, ইন্টারেস্ট ইনকাম, আদার্স অপারেটিং ইনকাম। আচ্ছা, অপারেটিং ইনকাম আর নন অপারেটিং ইনকাম আমি আলোচনা আপনাদের সঙ্গে করেছিলাম। আচ্ছা, এরপর দেখেন কস্ট অফ গুডস সোল্ড, যেটা আলোচনা করলাম দীর্ঘক্ষণ, সেটাই হচ্ছে এখানে কস্ট অফ গুডস সোল্ডে বলা হয়েছে, দেখেন ডিরেক্ট কস্ট রিলেটেড টু প্রডিউসিং গুডস অর সার্ভিস। এটা হচ্ছে কোনো গুডস অর সার্ভিস প্রডিউস করার সময় যেটা হচ্ছে ডিরেক্ট কস্ট হয়, এটা হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে। আচ্ছা, কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে ফার্স্ট অফ অল যেটা কনসিডার করা হয় সেটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি। আচ্ছা, ওপেনিং ইনভেন্টরিটা হচ্ছে গত বছরের যেটা ক্লোজিং ইনভেন্টরি, পরবর্তী বছরে ওই কোম্পানির জন্য সেটা হচ্ছে কি ওপেনিং ইনভেন্টরি। তাহলে কস্ট অফ গুডস সোল্ড ফার্স্ট কনসিডার করা হয় হচ্ছে ওপেনিং ইনভেন্টরি। এরপর হচ্ছে যদি কোনো র মেটেরিয়ালস নিউ পারচেস করা হয় তাহলে আসবে কি, ওই পারচেসটা আসবে। যদি কোনো কিছু পারচেস করা হয় তাহলে কি হবে, পারচেসটা আসবে। এরপর হচ্ছে ডিরেক্ট কি লেবারের যে টাকা এক্সপেন্স হবে, ডিরেক্ট লেবারের টাকাটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডে কি করতে হয়, কনসিডার করতে হয়। এরপর ডাইরেক্ট মেটেরিয়ালস, এটা যে পারচেস ডিরেক্ট মেটেরিয়াল সেম জিনিস। এরপর হচ্ছে ফ্যাক্টরি অথবা প্রোডাকশন রিলেটেড যদি কোনো এক্সপেন্স থাকে সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডে কনসিডার করতে হবে। এখান থেকে দুইটা জিনিস হচ্ছে লেস করা হয়, একটা হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরিতে আমাদের হচ্ছে যা আসবে নিউ পারচেস ডিরেক্ট মেটেরিয়ালস নিয়ে হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট হচ্ছে আমাদের র মেটেরিয়ালস হিসেবে আসবে, সে 100 টন। সে হচ্ছে 100 টন র মেটেরিয়ালস আমাদের ওই বছর সার্টেন পিরিয়ডের জন্য জমা আছে। এখান থেকে 80 টন হচ্ছে আমাদের প্রোডাকশন পারপাস ব্যয় হয়েছে, 20 টন র মেটেরিয়ালস রয়ে গেছে। এটা হচ্ছে ওই বছরে ওই কোম্পানির জন্য হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি। এটা হচ্ছে ওই বছরে কস্ট অফ গুডস সোল্ড থেকে বাদ দিতে হয়। আর একটা জিনিস বাদ দিতে হয়, যদি কোনো পারচেস থাকে, পারচেসের যদি কোনো প্রবলেম থাকে, এই কারণে যদি আমরা কি করি, পারচেসটা সেন্ড ব্যাক করি, সেই ক্ষেত্রে হচ্ছে পারচেস রিটার্ন করি, সেই পারচেস রিটার্নটা আমাদের এখানে লেজ হয়। তাহলে দুইটা ঘটনা হচ্ছে লেজ হয়। দেখেন দুইটা ঘটনা কি হবে, কস্ট অফ গুডস সোল্ড থেকে লেজ হয়। একটা হচ্ছে পারচেস রিটার্ন, আর একটা হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরির ভিতর হচ্ছে টোটাল রিমেইনিং যে ইনভেন্টরি আছে, ওই রিমেইনিং ইনভেন্টরিটা হচ্ছে ওই বছরের জন্য ক্লোজিং ইনভেন্টরি হিসেবে ডিক্লেয়ার হয়। আচ্ছা, ওপেনিং ইনভেন্টরি আর ক্লোজিং ইনভেন্টরি একটু আপনারা একটু বলেন তো, আবার বুঝান আমাকে। ওপেনিং ইনভেন্টরিটা প্রিভিয়াস ইয়ারের যে ক্লোজিং ছিল সেই ইনভেন্টরি, আর ক্লোজিং ইনভেন্টরিটা এই বছর যে ইনভেন্টরিটা বেঁচে গেছে সেটা ক্লোজিং ইনভেন্টরি। একবার সুন্দর কথা বলছেন, এই বছরের যে ইনভেন্টরিটা আমার হাতে রয়ে গেছে আর লাগবে না প্রোডাকশনের জন্য, এইটা হচ্ছে আমাদের ক্লোজিং ইনভেন্টরি, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে গ্রস প্রফিট, এটা মেবি আমি আলোচনা করেছি আপনাদের সঙ্গে। গ্রস প্রফিট হচ্ছে দুইটা আইটেম, কয়টা আইটেম, দুইটা আইটেম, একটা হচ্ছে রেভিনিউ আর একটা হচ্ছে রেভিনিউ থেকে আমি কস্ট অফ গুডস সোল্ড কি করব, বাদ দিব।
এই মিলে হচ্ছে আমাদের কি গ্রস প্রফিট। আচ্ছা, এরপর আছে হচ্ছে অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স কোনগুলি হবে দেখেন, স্যালারি অ্যান্ড ওয়েজেস, এরপর আছে হচ্ছে রেন্ট এক্সপেন্স। যদি কোনো ধরনের রেন্ট এক্সপেন্স থাকে এগুলো হচ্ছে আমাদের কনসিডার করতে হবে কোথায়, অপারেটিং এক্সপেন্সে করতে হবে। স্যালারি অ্যান্ড ওয়েজেস এটা হচ্ছে অপারেটিং এক্সপেন্সে করতে হবে। ইলেকট্রিসিটি, ইউটিলিটি বিল, এগুলো হচ্ছে আমাদের অপারেটিং এক্সপেন্স হিসেবে কি করতে হবে, কনসিডার করতে হবে। আচ্ছা, এরপর আছে অফিস সাপ্লাইজ। আচ্ছা, অফিস সাপ্লাইজ, অফিস সাপ্লাইজ সম্পর্কে একটু আইডিয়া আমাদের আমাদের একটু শেয়ার করেন এনিওয়ান। রোকন ভাই, অফিস সাপ্লাই সম্পর্কে একটু বলেন। স্যার, অফিসের ইউজেবল যাবতীয় জিনিসপত্র, কাগজ কলম থেকে কম্পিউটার, এইসব অফিস সাপ্লাইস এর আন্ডারে। আমার যদি কম্পিউটার বিজনেস হয়, যেটা অফিসে ইউজেবল সেটা সাপ্লাইজ, আর যেটা পারপাসে সেটা সেলসে যাবে। আমি সে হচ্ছে কম্পিউটার কিনে বিক্রি করি, তখন আমার কম্পিউটার থেকে অফিস সাপ্লাই হিসেবে ট্রিট হবে না কাস্টমার পার্সোনাল হিসেবে ট্রিট হবে? যখন স্যার অফিসে ইউজের জন্য যেটা রাখা হবে সেটা হয়তো আপনার সাপ্লাইস আসবে, আর যেটা সেলস এর পারপাসে সেটা তো আমার থ্যাংক ইউ, কস্ট থ্যাংক অফ ইউ। গুডস সোল্ড। জি জি, যেটা সেলসের উদ্দেশ্যে আমরা ব্যবহার করবো, যেটা প্রোডাক্টের জন্য, সেলসের জন্য, সরাসরি সেলসের সাথে প্রোডাক্টের সাথে সম্পৃক্ত, এটা হচ্ছে আমরা কস্ট অফ গুডস সোল্ড কনসিডার করবো। আর যেটা হচ্ছে আমরা ইউজ করবো সেটা হচ্ছে সাপ্লাইজ হিসেবে কি করবো, কনসিডার করবো। এরপর আছে ইন্টারনেট এন্ড টেলিফোন। যদি অফিসে কোনো ধরনের ইন্টারনেট টেলিফোনের কোনো ব্যবস্থা থাকে সেইটা হচ্ছে আমরা কি করব, অপারেটিং এক্সপেন্স হিসেবে ট্রিট করব। মার্কেটিং, সেম ভাবে মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, এটা আমরা কি হিসেবে অপারেটিং এক্সপেন্সে ট্রিট করব। এরপর আছে হচ্ছে ট্রান্সপোর্টেশন এন্ড ডেলিভারি, এটা হচ্ছে আমরা কোথায় ইউজ করব, অপারেটিং এক্সপেন্সে। রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স, এটা হচ্ছে আমরা কি অপারেটিং এক্সপেন্স হিসেবে ট্রিট করব। আচ্ছা, সফটওয়্যার সাবস্ক্রিপশন, যদি কোনো ধরনের সফটওয়্যার সাবস্ক্রিপশন থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, এটা অপারেটিং এক্সপেন্স হিসেবে ট্রিট করব। আচ্ছা, অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিট আমি বলেছিলাম আপনাদের, অপারেটিং প্রফিট হচ্ছে গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দেওয়ার পর যেটা আমরা পাই, এটা হচ্ছে অপারেটিং প্রফিট অথবা ইনকাম ফ্রম অপারেশন। ঠিক আছে, আমাদের তাহলে ফার্স্ট অফ অল কি আসলো, হচ্ছে রেভিনিউ। রেভিনিউ থেকে আমরা কি করি, কস্ট অফ গুডস সোল্ড বাদ দিই। বাদ দেওয়ার পরে হচ্ছে আমরা পাই কি, গ্রস প্রফিট। এই গ্রস প্রফিট থেকে আমরা অপারেটিং এক্সপেন্স কি করি, বাদ দিই। এই অপারেটিং এক্সপেন্স বাদ দেওয়ার পর যেটা আমরা পাই সেটাকে আমরা দুই ভাবে রাখতে পারি, একটা হচ্ছে ইনকাম ফ্রম অপারেশন অথবা কি অপারেটিং প্রফিট। এই অপারেটিং প্রফিটের সঙ্গে দুইটা জিনিস যোগ হয়, একটা হচ্ছে ইনকাম আর একটা কি আদার্স ইনকাম, আদার্স এক্সপেন্স। এরপর আমাদের কি আসে, নেট প্রফিট। নন অপারেটিং ইনকাম, যেগুলো হচ্ছে বিজনেসের সঙ্গে অ্যালাইন না, এখান থেকে যদি কোনো ধরনের ইনকাম আসে এটা হচ্ছে নন অপারেটিং ইনকাম। দেখেন, একই কথা ঘুরে ঘুরে আপনাদের বলতেছি যাতে করে মেমোরাইজ হয়, আপনারা সফটওয়্যারটা ভালোভাবে বুঝতে পারেন। ইন্টারেস্ট রিসিভড, কোনো ধরনের ইন্টারেস্ট ব্যাংক থেকে পেয়েছে, এটা হচ্ছে আপনার নন অপারেটিং ইনকাম। মোট কথা হচ্ছে যেটা অপারেশনের সাথে সম্পৃক্ত, অপারেশনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত না, সেটা হচ্ছে এই টাইপের হচ্ছে যদি কোনো ইনকাম হয় সেটা হচ্ছে আপনাদের নন অপারেটিং ইনকাম। এরপর গেইন অন অ্যাসেট সেল, কোনো একটা অ্যাসেট বিক্রি করে আমি গেইন করেছি, এটা হচ্ছে নন অপারেটিং কি ইনকাম। এরপর হচ্ছে আপনার আদার ইনকাম, অন্য কোনো ইনকাম, কনসালটেন্সি হইতে পারে, তারপর হচ্ছে গাড়ি ভাড়া দিয়ে, অফিস ভাড়া দিয়ে, কোনো একটা আমার ফ্যাক্টরির বা অফিসের দুইটা রুম কাজে লাগতেছে না, আমি ভাড়া দিলাম, এখান থেকে আমার যদি কোনো ইনকাম আসে এটা আমরা আদার্স ইনকাম হিসেবে ট্রিট করব। আর এরপর আছে নন অপারেটিং এক্সপেন্স। সেম ভাবে যদি কোনো বিজনেস ইন্টারেস্ট লোন নেয়, লোনের এগেইনস্টে যদি কোনো ইন্টারেস্ট দেয় তাহলে এটা হচ্ছে এক্সপেন্স হিসেবে কি হবে, কি হবে,
সেম ভাবে লোনের ইন্টারেস্ট, এটা হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট, এর হচ্ছে লোনের ইন্টারেস্ট। যদি পার্সোনালি কোনো ব্যক্তির কাছে কোনো লোন নিয়ে থাকে সেই ক্ষেত্রে যে ইন্টারেস্ট সে বেয়ার করবে সেটা হচ্ছে লোন ইন্টারেস্ট আদার্স এক্সপেন্স হিসাবে ট্রিট হবে। এরপর হচ্ছে লস, কোনো হচ্ছে অ্যাসেট, ফিক্সড অ্যাসেট সেল করতে গিয়ে লস লস হয়েছে, সেই ক্ষেত্রে ওই লসটা আদার্স এক্সপেন্স হিসেবে ট্রিট হবে। এরপর হচ্ছে পেনাল্টিস, ফাইন। যদি সে এই পেনাল্টিস ফাইনটা হইতে পারে অনেকভাবে। একটা হচ্ছে ট্যাক্স অফিস সময় মতো পেইড করে নাই, যার কারণে ওনারা কি করছেন, পেনাল্টিস করছেন অথবা ফাইন করছেন। এই ফাইনের টাকাটা হচ্ছে কি হবে, আদার্স নন অপারেটিং এক্সপেন্স বা আদার্স এক্সপেন্স হিসেবে ট্রিট হবে। আচ্ছা, এরপর আছে হচ্ছে নেট প্রফিট, নেট লস। আচ্ছা, নেট লস হচ্ছে একটা বিজনেসের ফাইনাল প্রফিট অ্যান্ড লসের হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন। এখানে হচ্ছে হয় নেট প্রফিট হবে, না হলে নেট কি হবে, লস হবে। ঠিক আছে, এটা ডিপেন্ড করে 3-4টা আইটেম, অপারেটিং প্রফিট, আদার্স ইনকাম, এরপরে এখান থেকে আদার্স এক্সপেন্সটা কি করতে হয়, বাদ দেওয়ার পরে আমরা কি পাই, নেট প্রফিট পাই। একই কথা। আচ্ছা, এখন আমরা অ্যাসেট, একটা বিজনেসের অ্যাসেট হচ্ছে, দেখেন এই জিনিসগুলি হচ্ছে অ্যাসেট হিসেবে ট্রিট হয়। একটা অ্যাসেট হচ্ছে দুই প্রকার, একটা কারেন্ট অ্যাসেট আর একটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট হচ্ছে যদি 1 বছরের মধ্যে ওই অ্যাসেট থেকে আমরা সুবিধা পাই, এটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। আর যদি অ্যাভাব 1 ইয়ার যদি কোনো সুবিধা পাই, সেটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। ঠিক আছে, প্লাস হচ্ছে যে কোনো টাইমে আমি 1 বছর যে কোনো টাইমে ওইটা হচ্ছে টাকাতে রূপান্তর করতে পারবো। এটা হচ্ছে আমাদের কি কারেন্ট অ্যাসেট। যেমন ক্যাশ ইন হ্যান্ড, যে কোনো টাইমে আমরা এটা কি করতে পারি, ইউজ করতে পারি। এরপরে ক্যাশ অ্যাট ব্যাংক, মানে হচ্ছে ব্যাংকে কোনো টাকা রাখছি, এই অ্যাকাউন্ট থেকে আমি কারেন্ট অ্যাকাউন্ট থেকে আমি যে কোনো টাইমে টাকা উঠাইতে পারবো, এটা হচ্ছে কারেন্ট অ্যাসেট হিসেবে ট্রিট হবে। এরপর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। আচ্ছা, ডেটর আর হচ্ছে ক্রেডিটর, এই দুটো একটু এনিওয়ান শেয়ার প্লিজ। আপনারা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, এই জন্য আমি মাঝে মাঝে জিজ্ঞাসা স্যার করি। ডেপ্টরস এক বছরের মধ্যে হচ্ছে সুবিধা দাতা আর ক্রেডিটরস হচ্ছে যারা সুবিধা গ্রহণ করে। ক্রেডিটর, আমি একজনের কাছে টাকা পাবো, ওই ব্যক্তিটা ডেটর না ক্রেডিটর? টাকা পেলে স্যার ডেপ্টর। আমার কাছে একজন টাকা পাবে, তাহলে আমার হচ্ছে ওই ব্যক্তি সে ক্রেডিটর। ক্রেডিটর। আমি অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে ট্রিট করলাম, আমি একজনের কাছে টাকা পাবো, সেই ক্ষেত্রে ওই ব্যক্তিকে ডেটরস হিসেবে কি হবে, ট্রিট হবে। ঠিক আছে, এরপর আছে ইনভেন্টরি অথবা কি স্টক, এটা হচ্ছে অ্যাসেট হিসেবে কি হয়, ট্রিট হয়। ইনভেন্টরি বলা হয় ইউএসএ বলা হয় হচ্ছে কি ইনভেন্টরি। আর ইউকের হচ্ছে যত ধরনের বিজনেস আছে ওনারা ইনভেন্টরি বলেন না, ওনারা বলেন হচ্ছে কি স্টক। আপনারা যখন কুইক বুকস করবেন তখন দেখতে পাবেন, যখন হচ্ছে কুইক বুকসটা আমরা ইউএস এর করবো, তখন চার্ট অফ অ্যাকাউন্টের ওইখানে হিট করবে হচ্ছে ইনভেন্টরি নামে। আর যখন হচ্ছে ইউকের কুইক বুকস করবো, তখন ওইখানে ইনভেন্টরির আর একটা নাম স্টক হিসেবে কি হবে, ট্রিট হবে। দুটাই হচ্ছে সেম জিনিস। এরপর হচ্ছে অ্যাডভান্স টু সাপ্লায়ার, কোন সাপ্লায়ারকে আমি অ্যাডভান্স করলাম, এটা হচ্ছে আমার অ্যাসেট হিসেবে কি হবে, ট্রিট হবে। আচ্ছা, এরপর আছে হচ্ছে প্রিপেইড এক্সপেন্স, মানে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি অ্যাডভান্স। যদি কোনো এক্সপেন্সের জন্য আমি অগ্রিম দিয়ে থাকি, এটা হচ্ছে আমার অ্যাসেট হিসেবে ট্রিট হবে। আচ্ছা, এরপর আছে নন কারেন্ট অ্যাসেট হচ্ছে যেগুলি আমি একটু আগে আপনাদের বলেছি। ল্যান্ড, এটা হচ্ছে 1 বছর অ্যাভাব 1 ইয়ার এটার কি সুবিধা পাওয়া যায়। ল্যান্ড, বিল্ডিং, ফার্নিচার ফিক্সার, অফিস ইকুইপমেন্ট, কম্পিউটার, ল্যাপটপ, ভেহিকেল, মেশিনারি। এরপর আছে হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট, এগুলি হচ্ছে কি আমাদের সফটওয়্যার লাইসেন্স, তারপর হচ্ছে ট্রেডমার্ক। এগুলো সবগুলি কিসে আমরা ট্রিট করতে পারি, নন কারেন্ট অ্যাসেট অথবা কি ফিক্সড অ্যাসেটে কি করব, ট্রিট করব। ঠিক আছে, কপিরাইট কোন ধরনের অ্যাসেট বলেন তো? কপিরাইট ইনট্যাঞ্জিবল অ্যাসেট, বুঝতে পারছি। এটা হচ্ছে আমরা টাইপ, প্রত্যেকটা অ্যাকাউন্টের 2টা টাইপ থাকে, একটা হচ্ছে অ্যাকাউন্ট টাইপ আর একটা কি ডিটেল টাইপ। একটা হচ্ছে কি
অ্যাকাউন্ট টাইপ, আর একটা হচ্ছে কি ডিটেল টাইপ। অ্যাকাউন্ট টাইপ হচ্ছে ফিক্সড যেটা টাইপ এইটা বলতে হয়, আর ডিটেল টাইপটা হচ্ছে ওটা ডিটেলসে কি আছে, এই ডিটেলস টাইপে হচ্ছে ওই জিনিসটা বলতে হয়। যেমন হচ্ছে আমাদের ভিআইকেল, ভিআইকেল এটা হচ্ছে কি, আমি ফার্স্ট অফ অল এই জিনিসটাকে সফটওয়্যারে যখন এই জিনিসটা আমি এন্ট্রি দিব তখন এটা ফিক্সড অ্যাসেট হিসেবে কি দিব, এন্ট্রি দিব। আর ডিটেল টাইপে লিখবো হচ্ছে কি ভিআইকেল, ডিটেল টাইপে কি লিখবো ভিআইকেল। ফার্স্ট অফ অল হচ্ছে এটা ফিক্সড অ্যাসেট হিসেবে দিব, এরপরে দিব কি ভিআইকেল হিসেবে দিব। যখন আমি ল্যান্ডকে হচ্ছে এন্ট্রি দিব তখন হচ্ছে সফটওয়্যারে আমার দিব হচ্ছে কি ফিক্সড অ্যাসেট, ডিটেল টাইপে দিব হচ্ছে ল্যান্ড। মোট কথা হচ্ছে সফটওয়্যার যখন এন্ট্রি দিব তখন নন কারেন্ট অ্যাসেট গুলি সবগুলি আসবে হচ্ছে কি ফিক্সড অ্যাসেট হিসেবে। আর এইখানে হচ্ছে আমরা লিখে দিব হচ্ছে কি, যদি বিল্ডিং হয় বিল্ডিং হবে, ল্যান্ড হলে ল্যান্ড হবে, ফার্নিচার ফিক্সার হলে ফার্নিচার ফিক্সার হবে। এইভাবে জিনিসগুলো সফটওয়্যার এন্ট্রি দিতে হয়। একটা বা হচ্ছে অ্যাসেট যখন আমরা এন্ট্রি দেই তখন চারটা ঘটনা ঘটে। একটা হচ্ছে অ্যাকাউন্ট নেম, একটা হচ্ছে অ্যাকাউন্ট নেম, একটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, একটা হচ্ছে অ্যাকাউন্ট নেম, একটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, একটা হচ্ছে কি অ্যাকাউন্ট টাইপ, আর একটা হচ্ছে ডিটেল টাইপ। ঠিক আছে। আচ্ছা, অ্যাকাউন্ট না নেম আর হচ্ছে অ্যাকাউন্ট টাইপ দুইটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সেম আসে। সে আমি ল্যান্ডের নামে, ল্যান্ড এই নামে হচ্ছে একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। চার্ট অফ অ্যাকাউন্ট মানে হচ্ছে লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সফটওয়্যারে। তখন এটা হচ্ছে অ্যাকাউন্ট টাইপে আমরা দিব হচ্ছে ল্যান্ড, অ্যাকাউন্ট নেমে দিব কি ল্যান্ড দিব, এরপর হচ্ছে অ্যাকাউন্ট টাইপে দিব হচ্ছে ফিক্সড অ্যাসেট, অ্যাকাউন্ট টাইপে কি দিব ফিক্সড অ্যাসেট। এর হচ্ছে ডিটেল টাইপে আমরা আবার লিখবো কি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। আর অ্যাকাউন্ট নাম্বারে হচ্ছে ঘটনা ঘটে অ্যাজ পার গ্যাপ, অ্যাজ পার হচ্ছে গ্যাপ হচ্ছে কি জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং কি প্রিন্সিপাল। গ্যাপের এখানে আপনার প্রত্যেকটা অ্যাসেটের নাম্বার আছে, প্রত্যেকটা হচ্ছে অ্যাকাউন্টের কি আছে নাম্বার আছে। অ্যাসেটের জন্য হচ্ছে 1, অ্যাসেটের জন্য কত 1, লাইবিলিটিসের জন্য হচ্ছে 2, এরপর হচ্ছে আপনার ইকুইটির জন্য হচ্ছে 3, ইনকামের জন্য হলো আপনাদের 4, কস্ট অফ গুডস সোল্ডের জন্য হচ্ছে 5, আর আদার্স এক্সপেন্স যত ধরনের এক্সপেন্স আছে এগুলো হচ্ছে 6 থেকে 9 পর্যন্ত এই অ্যাসেট ট্যাগিং করতে হয়। বুঝতে পারছেন। অ্যাকাউন্ট নাম্বারের ক্ষেত্রে গ্যাপ অনুযায়ী এখানে ক্রাইটেরিয়া হচ্ছে টোটাল 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত। এর মধ্যে অ্যাসেটকে ট্যাগ করা হয় হচ্ছে 1 দিয়ে, লাইবিলিটিসকে ট্যাগ করা হয়েছে 2 দিয়ে, তারপর ইকুইটিকে ট্যাগ করা হয় হচ্ছে 3 দিয়ে, ইনকামকে হচ্ছে 4, কস্ট অফ গুডস সোল্ডকে হচ্ছে 5, আদার্স এক্সপেন্স যেগুলি থাকবে সেগুলো হচ্ছে 6 থেকে কত 9 পর্যন্ত। আচ্ছা, তাহলে একটা অ্যাকাউন্ট আমি যখন এন্ট্রি দিব সফটওয়্যারে তখন কয় ধরনের ঘটনা ঘটবে একটু বলেন তো। 9 ধরনের। কয় ধরনের তো হচ্ছে আমরা অ্যাসেটের হচ্ছে লাগাবো অ্যাকাউন্টগুলির হচ্ছে নাম্বারিং করব, ঠিক আছে, কিন্তু ঘটনা ঘটবে হচ্ছে 4টা। একটা হচ্ছে অ্যাকাউন্ট, একটা হচ্ছে অ্যাকাউন্ট নেম, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইপ, এরপর হচ্ছে কি অ্যাকাউন্ট ডিটেল টাইপ। অ্যাকাউন্ট হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাকাউন্ট নেম, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইপ, এরপরে কি ডিটেল টাইপ। অ্যাকাউন্ট নাম্বারের ক্ষেত্রে আমরা যে নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সে ল্যান্ডের নামে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্ট নেমের ক্ষেত্রে ওই জিনিসটা যাবে। এরপর হচ্ছে আমরা অ্যাকাউন্ট নাম্বার দিব হচ্ছে 9টা ইয়ার মাধ্যমে। অ্যাসেটের জন্য 1, লাইবিলিটির জন্য হচ্ছে 2, ইনকামের ইকুইটির জন্য হচ্ছে 3, ইনকামের জন্য হচ্ছে 4, কস্ট অফ গুডস সোল্ডের জন্য 5, আর আদার্স এক্সপেন্সের জন্য হচ্ছে 6 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে। এরপর হচ্ছে থাকবে আমাদের ডিটেল টাইপ। ঠিক আছে। ডিটেল টাইপ হচ্ছে আমরা ডিটেল টাইপটা আমাদের সফটওয়্যার রিকমেন্ড করবে, এই অ্যাকাউন্ট টাইপ অনুযায়ী ডিটেল টাইপটা হবে। আমি যা বললাম একটু বলেন তো কেউ।
আপনাদের না বললে আপনারা বলেন না। আচ্ছা, টি ইসলাম কি এটা ইউসা না? জি স্যার। হ্যাঁ, আপনি একটু বলেন তো, আপনি তো মোটামুটি খুব ভালো রেসপন্স করেন। স্যার যখন আমরা অ্যাকাউন্ট টাইপ ঠিক করব তখন দুই টাইপের লিখতে হয়। একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট, আর ওটা ডিটেলসটা যখন লিখবো তখন কোন নামে সেটা লিখতে হবে। জি আর গ্যাপ অনুযায়ী হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের দেওয়া লাগবে, জি ওটা 1 থেকে 9 পর্যন্ত জি। ডিক্লেয়ার করা থাকে। অ্যাসেটের জন্য ইকুইটির জন্য কত আমি করব? অ্যাকাউন্ট নাম্বার কি স্টার্টিং কি হবে? 3 দেওয়া লাগবে স্যার। 3। কস্ট অফ গুডস সোল্ডের জন্য 5। কস্ট অফ, আচ্ছা তৌসিফ ভাই আপনি বলেন তো হচ্ছে লাইবিলিটির জন্য আমি কত দিব? 2, অ্যাসেটের জন্য অ্যাসেটের জন্য 1, অ্যাসেটের জন্য 1। আর অপারেটিং এক্সপেন্স যে কোনো ধরনের অপারেটিং এক্সপেন্স কত দিব? 6 থেকে 9। 6 থেকে 9 পর্যন্ত আমরা যে কোনো কিছু দিতে পারি। আচ্ছা, আমি আপনাদের বলি, স্যার আপনাকে এই জিনিসটা চার্ট অফ অ্যাকাউন্টস এ পাবো না স্যার? টোটাল চার্ট অফ অ্যাকাউন্টসটা যদি নামাই নি, ওখানেই তো স্যার সব লেখা থাকবে না? না, এটা হচ্ছে আপনি যখন জিরো সফটওয়্যারে করবেন তখন লেখা থাকবে, ঠিক আছে? কিন্তু আপনার কুইক বুকসে এই জিনিসটা লেখা থাকে না। কুইক বুকসে হচ্ছে আপনার অ্যাকাউন্ট টাইপটা ডিক্লেয়ার করতে হয়। আপনি যেমন ডিক্লেয়ার করবেন ঠিক আপনি তাহলে ওইভাবে স্যার এটা আমাদেরকে আগে থেকে মনে রাখতে হবে, তাই তো? হ্যাঁ, এটা আগে থেকে আমি ওই জন্য আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এটা হচ্ছে গ্যাপ অনুযায়ী। এটা না দিলে যে আপনার চার্ট অফ অ্যাকাউন্টে কোনো ঝামেলা করবে তা না, কিন্তু আপনার প্রেজেন্টেশনটা সুন্দর হবে, ঠিক আছে? সুন্দরভাবে জিনিসটা প্রেজেন্টেশন হবে। স্যার আমাদের ক্লাস জি বলেন। স্যার আমাদের ক্লাস আর কতক্ষণ চলবে? ক্লাস তো কতক্ষণ ডিক্লার দেওয়া আছে আপনার? স্যার এমনিতে 2 ঘন্টা করে চলে। 2 ঘন্টা দেওয়া আছে, আর আমাদের ক্লাস অলরেডি 1 ঘন্টা 16 মিনিট হয়ে গেছে, তাই তো? এখন আমাদের ক্লাস আরো 15-20 মিনিট বা তারও একটু কম বেশি হইতে পারে ভাইয়া। আর স্যার আমাদের অ্যাকাউন্টিং এর ক্লাসটা আর কয়টা হবে? আরেকটা না? আর একটা ক্লাস হবে আমাদের হচ্ছে প্রফিট এন্ড লস আর ব্যালেন্স শিটের হচ্ছে রিয়েল জিনিস আমি দেখাবো কোনগুলো হচ্ছে কোথায় যায়। তারপর তো স্যার আমাদের কুইক বুক শুরু হবে না? এরপরের ক্লাস হচ্ছে আমরা কুইক বুক স্টার্ট করবো ইনশাআল্লাহ। ওকে স্যার। আচ্ছা, আপনারা কি ক্লাস বুঝতেছেন ঠিকঠাক মতো? আমি বুঝাইতে পারছি? জি স্যার। বুঝতেছেন? কোনো কি যদি প্রবলেম থাকে আমাকে একটু প্লিজ বলবেন, আমাকে যদি না পারেন ওই ভাইয়াকে বলবেন, ঠিক আছে? স্যার ফ্রেট আউটের বিষয়টা একটু কনফিউশন আছে। ফ্রেট আউটের বিষয়টা আমার ক্লিয়ার হয়নি। ওটা কি বলতে চাচ্ছিলেন আমি তখন বুঝিনি। মানে ফ্রেট ইন তো আমরা কস্ট অফ গুডস সোল্ড দিলাম, ফ্রেট আউটটা ট্রেড ইন হচ্ছে আপনি অপারেটিং এক্সপেন্সে দিয়ে দেবেন। ট্রেড আউট কখন হয়? আপনি রেডি প্রোডাক্ট কি করবেন? বিক্রি করবেন। বিক্রি করার জন্য আপনার কাছে ওই পার্টি বললো যে ভাই আপনি ট্রেডের টাকাটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? তখন হচ্ছে আপনার এইটা হচ্ছে অপারেটিং এক্সপেন্সে আপনার আসবে। অনেক সময় হচ্ছে ওনার পোর্ট পর্যন্ত পৌঁছে দিতে হয় আপনাকে, ঠিক আছে? তখন উনি বলে যে আমার পোর্ট পর্যন্ত যা খরচ, যাবতীয় খরচ আপনাকে দিতে হবে, তখন এই জিনিসটা আপনার অপারেটিং এক্সপেন্সে আসবে। বুঝতে পারছেন কি? স্যার এটা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশনে দেওয়া যাবে হ্যাঁ, না? সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন আর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই দুটো মিলে আমাদের ইনক্লুডেড হয় কোথায়? অপারেটিং এক্সপেন্সে আসে। আমরা যখন সফটওয়্যার করবো, সফটওয়্যার ওইখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর হচ্ছে আপনার সেলিং ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, এই দুটো নাই আলাদা। টোটাল আসবে হচ্ছে অপারেটিং এক্সপেন্স হিসেবে এখানে আসে। আপনারা বুঝতে পারছেন? এটা কি অপারেটিং এক্সপেন্সের আন্ডারে কি স্যার সাবকোড দিয়ে এগুলো আসবে? হ্যাঁ, আপনি যে করবেন, ওই যে আপনি এক্সপেন্স অ্যাসেট এগুলি কি করতেছেন? আপনি তো এই যে কোড দিচ্ছেন, এই যে অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন, জি স্যার। এই অ্যাকাউন্ট নাম্বার দেওয়াই তো ওই যে কোড। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর তো আবার সাবকোড চাবে, সাবকোড থেকে আমি সিলেক্ট করব। হ্যাঁ, সাব অ্যাকাউন্ট আপনি এটা হচ্ছে করতে পারবেন। অ্যাকাউন্ট হচ্ছে জি, স্যার। 2 প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে কি সাব অ্যাকাউন্ট, ঠিক আছে? আপনি যখন প্রিন্সিপাল হিসেবে কোনো কিছু ক্রিয়েট করবেন তখন ওটা প্রিন্সিপাল হিসেবে শো করবে, ঠিক আছে? এরপরে হচ্ছে কোনো কিছুকে আপনি কি করবেন? সাব করবেন, তখন এটা হচ্ছে আপনার ওই প্রিন্সিপালকে দেখায় দিতে হয় যে এটা হচ্ছে সাব, এটা হচ্ছে প্রিন্সিপাল। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, বুঝতে পারছেন আজকের ক্লাস? এগুলি তো সবগুলি আপনাদের জানা সব জিনিস।
তারপরে জাস্ট হচ্ছে আমি একটু আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। আচ্ছা, ওনার্স ইকুইটি আর হচ্ছে ক্যাপিটাল। ওনার্স ইকুইটি ক্যাপিটাল সেম জিনিস, আমরা এটা আলোচনা করি। দেখেন, ওনার্স ইকুইটিতে যে জিনিসটা বিজনেসে আসে মালিকের পক্ষ থেকে, এটা হচ্ছে ক্যাপিটাল বলেন ইকুইটি বলেন সেম জিনিস। যে জিনিসটা আসবে এটা বিজনেসে এসে এটার নাম হয়ে যায় হচ্ছে ক্যাশ, ঠিক আছে। আর হচ্ছে বিজনেসের কাছে তখন দুইটা ঘটনা ঘটে, একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে কি ইকুইটি। ক্যাশকে হচ্ছে অ্যাসেট হিসেবে ডিক্লেয়ার করা হয় আর ইকুইটিকে লাইবিলিটিস হিসেবে কি করা হয়, ডিক্লেয়ার করা হয়। আচ্ছা, ইকুইটির ভিতর অনেকগুলি ঘটনা, একটা বিজনেসে যে টাকায় আসবে টাকা হিসেবে যা আসবে সবই হচ্ছে কি ইকুইটি, সেটা হচ্ছে মালিকের পক্ষ থেকে আসতে হবে, ঠিক আছে, মালিক অথবা শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে আসতে হবে। আচ্ছা, ওনার্স ক্যাপিটাল সরাসরি মালিক হচ্ছে এই জিনিসটা বিজনেসে প্রোভাইড করেছেন। এইটা হচ্ছে আপনাদের কি হিসেবে আসবে, ওনার্স ইকুইটি হিসেবে ট্রিট হবে। এরপর হচ্ছে ফার্দার যদি মালিকের কোনো আবার ইনভেস্টমেন্ট থাকে সেইটা হচ্ছে কি হবে, ওনার্স ইকুইটি হিসেবে ট্রিট হবে। এরপর হচ্ছে রিটেন আর্নিংস, যদি হচ্ছে এটা বিজনেসে আবার ইনভলভিং করা হয় সেটা হচ্ছে কি হবে, ইকুইটি হিসেবে ট্রিট হবে। তারপরে কারেন্ট ইয়ার প্রফিট, এটা হচ্ছে কোথায় যাবে, ওনার্স ইকুইটিতে যাবে। এরপর যদি এখান থেকে ড্রয়িংসটা কি করতে হয়, বাদ দিতে হয়, এখান থেকে ড্রয়িংসটা বাদ দিতে হয়। সফটওয়্যারে হচ্ছে দুইটা ঘটনা আছে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন আর হচ্ছে কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন হচ্ছে মালিক যে টাকাটা দেয়, শেয়ার হোল্ডার যে টাকা দেয় সেটা হচ্ছে কন্ট্রিবিউশন, আর মালিক যে টাকা নিয়ে নেয় সেটা হচ্ছে কি আপনার ড্রয়িংস হিসেবে আসে বা ডিস্ট্রিবিউশন হিসেবে আসে। আসলে বিজনেস থেকে মালিক কি কোনো টাকা নিতে পারে বলেন তো, যদি লিমিটেড কোম্পানি হয়? কোম্পানি থেকে মালিক কিভাবে টাকা নেয় আমাকে একটু আপনারা বলেন তো। রেমুনারেশন পারপাস স্যার, ডিরেক্টর রেমুনারেশন। ওটা তো হচ্ছে রেমুনারেশন হিসেবে যায়, সেটা তো তার এটা ফিক্সড, তাকে দিতেই হবে। মালিকের হচ্ছে ডিভিডেন্ড ডিক্লেয়ার করা ছাড়া কি কোনো টাকা নেওয়ার কোনো ওয়ে আছে? না ভাই। ডিভিডেন্ড ডিক্লেয়ার ছাড়া কিন্তু মালিকও তো একটা হচ্ছে কি ওয়ান কাইন্ডস অফ কি শেয়ার হোল্ডার হিসেবে ট্রিট হয়, ঠিক আছে। ডিভিডেন্ড ডিক্লেয়ার করার পরে হচ্ছে কি বিজনেস নিতে পারে। এই ড্রয়িংসটা হচ্ছে প্রোপাইটারশিপ বিজনেসের ক্ষেত্রে। ড্রয়িংসটা কোথায় ঘটে বলেন তো? একক মালিকানা বিজনেসের ক্ষেত্রে হয় কি ড্রয়িং, সে যে কোনো টাইমে টাকা দিতে পারে নিতে পারে, কিন্তু একক মালিকানা বা পার্টনারশিপ, ঠিক আছে, পার্টনারশিপও নিতে পারে না মালিক আরেক মালিকের কনফার্মেশন ছাড়া। এটা হচ্ছে একক মালিকানার ক্ষেত্রে ড্রয়িংস হয়, তাছাড়া ড্রয়িংস ওইভাবে কখনো হয় না, ঠিক আছে। অনারিয়াম সে পায় হচ্ছে তার তো অনারিয়াম তার প্রাপ্য, সে ইচ্ছা করলে ওটা বাড়াইতে পারবে না কমাইতে পারবে না, এটা অ্যাজ পার কোম্পানি পলিসি অনুযায়ী সে টাকা নেয়, হয়তো অগ্রিম নিতে পারে, এর বাইরে হচ্ছে নেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, তাহলে অ্যাসেট আমরা জানি কয় প্রকার, কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট। লাইবিলিটিস সেম ভাবে, কারেন্ট লাইবিলিটিস আর হচ্ছে নন কারেন্ট লাইবিলিটিস, এখানে বলা আছে লং টার্ম লাইবিলিটিস, একই কথা। এরপর আছে হচ্ছে ইকুইটি, ক্যাপিটাল, রিটেন আর্নিংস। আচ্ছা, এরপর আমাদের যে আলোচনাগুলি এগুলি হচ্ছে আপনারা একটু পড়বেন, ঠিক আছে। এখানে শর্ট নোট হিসেবে দেওয়া আছে। দেখেন, ব্যালেন্স শিট, হোয়াট ইজ ব্যালেন্স শিট? ব্যালেন্স শিট মূলত হচ্ছে একটা কোম্পানির ফিনান্সিয়াল পজিশনটা হচ্ছে কি করে, শো করে। ফিনান্সিয়াল পজিশনটা কি করে, শো করে একটা নির্দিষ্ট পিরিয়ডের। ব্যালেন্স শিট ইজ এ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দ্যাট শো ফাইন্যান্সিয়াল পজিশন অফ এ বিজনেস অন এ স্পেসিফিক ডেট। ব্যালেন্স শিটটা একটা নির্দিষ্ট ডেটের একটা কোম্পানির কি পজিশন, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে কি করে, শো করে, ফাইন্যান্সিয়াল রিপোর্টের মাধ্যমে শো করে। ফাইন্যান্সিয়াল রিপোর্ট অনেক প্রকার হইতে পারে, সেটা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, ব্যালেন্স শিট হচ্ছে ব্যালেন্স শিট হইতে পারে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হইতে পারে, ঠিক আছে। রিপোর্টের মাধ্যমে একটা কোম্পানির পজিশন বোঝা যায়। আচ্ছা, এরপর আছে এখানে হোয়াই ইজ ব্যালেন্স শিট প্রিপেয়ার, কেন হচ্ছে ব্যালেন্স শিটটা প্রিপেয়ার করা হয়। ব্যালেন্স শিটটা প্রিপেয়ার করা হয় মূলত একটা কোম্পানির
অ্যাসেট, লাইবিলিটিস, ওনার্স ইকুইটি, ঠিক আছে, কতটুকু আছে ওই কোম্পানি, কতটুকু লাভে আছে, কতটুকু লসে আছে, কতটুকু তার লাইবিলিটিস আছে, কতটুকু মালিকের ইনভেস্টমেন্ট আছে, এগুলি জানার জন্য হচ্ছে একটা ব্যালেন্স শিট তৈরি করা হয়। আচ্ছা, ব্যালেন্স শিটে দেখায় বা ব্যালেন্স শিটে হচ্ছে অ্যাসেট, লাইবিলিটিস আর কি ক্যাপিটাল, এই তিনটে জিনিস নিয়ে আলোচনা করা হয়। তারপরে স্টেট দ্য অ্যাকাউন্ট, অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাকাউন্টিং এর ইকুয়েশন কোনটা, অ্যাসেট ইকুয়াল লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। হোয়াট আর অ্যাসেটস, অ্যাসেট কোনগুলিকে বলা হয়, যেটা হচ্ছে বিজনেস কি করে ফিউচার হচ্ছে বেনিফিট পাবে, কি করবে ফিউচার বেনিফিট পাবে, এটা হচ্ছে অ্যাসেট। হোয়াট আর কারেন্ট অ্যাসেট, যেটা হচ্ছে বিলো 1 ইয়ার, যেটা সুবিধা পাওয়া যায়, যেটা বেনিফিট পাওয়া যায়, এটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। গিভেন টু এক্সাম্পল অফ কারেন্ট অ্যাসেট, এখানে ক্যাশ অ্যান্ড অ্যাকাউন্ট রিসিভেবল, এগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেট। হোয়াট আর নন কারেন্ট অ্যাসেট, এখানে নন কারেন্ট অ্যাসেট হিসেবে লং টার্ম লাইবিলিটিস অ্যাসেট, বিজনেস অপারেশন। এরপর হোয়াট আর লাইবিলিটিস, লাইবিলিটিস আর অব্লিগেশন, এক ধরনের হচ্ছে অব্লিগেশন। অব্লিগেশন মানে মাস্ট আপনাকে এটা কি করতে হবে, পেইড করতে হবে, একটা সার্টেন টাইমের মধ্যে এটাকে আপনাকে কি কি করতে হবে, পেইড করতে হবে, আদারওয়াইজ আপনি ডিফল্টার হিসেবে কি হবেন, ট্রিট হবেন, ঠিক আছে। লায়াবিলিটিস আর অব্লিগেশন পেয়েবল বাই দ্য বিজনেস টু আউটসাইডার, মানে বিজনেসের বাইরে বিজনেসকে এটা কি করতে হয়, পে করতে হয়, এটা হচ্ছে এক ধরনের অব্লিগেশন। আচ্ছা, হোয়াট আর দ্য কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস আর অব্লিগেশন পেয়েবল উইদিন 1 ইয়ার, 1 বছরের মধ্যে এই অব্লিগেশনটা কি করতে হয়, কনফার্ম করতে হয় বা হচ্ছে করতে হয়। ক্যাপিটাল ইকুইটি, ক্যাপিটাল এন্ড ইকুইটি রিলেটেড কোশ্চেনগুলি আমরা এখন দেখব। আচ্ছা, ওনার্স ক্যাপিটাল, ওনার্স ক্যাপিটাল আমি একটু আগে মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বিজনেসের যত ধরনের মালিক অথবা শেয়ার হোল্ডারের পক্ষ থেকে ইনভেস্টেড হবে সবগুলি হচ্ছে ওনার্স ক্যাপিটাল। ড্রয়িংস, ড্রয়িংস আর অ্যামাউন্ট উইথড্র বাই ওনার ফর পার্সোনাল ইউজ, পার্সোনাল ইউজের জন্য কোনো ধরনের যদি ড্রয়িংস হয় সেই ক্ষেত্রে এটা কি হবে, ড্রয়িং হিসেবে ট্রিট হবে। আচ্ছা, বিজনেসের কার্ড থেকে, বিজনেসের একটা হচ্ছে কার্ড আছে অথবা ব্যাংক অ্যাকাউন্ট আছে, এখান থেকে বিজনেসের মালিক ট্রিটমেন্ট নিয়েছে, তাহলে এটা আমি কোথায় ট্রিট করবো একটু বলেন তো। মেডিকেল এক্সপেন্স স্যার। বিজনেসের কি কোনো মেডিকেল এক্সপেন্স আছে, আচ্ছা মানে তাহলে ফাইনালি আমাদের কোথায় ট্রিটমেন্ট হবে সেটা বলেন। মেডিকেল এক্সপেন্স ঠিক আছে, আপনি আপনারটা বুঝলাম। অ্যাডমিন। না না না, একটু একটু টাইম ভেবে বলেন। আমি আমি অ্যাজ এ বিজনেস ওনার, আমি বিজনেসের একটা ক্রেডিট কার্ড হচ্ছে, বিজনেস একটা ক্রেডিট কার্ড আছে বিজনেসের, একটা হচ্ছে ইয়ে আছে আপনার ডেবিট কার্ড আছে। আমি ক্রেডিট কার্ড, বিজনেসের ক্রেডিট কার্ড ইউজ করে আমি আমার ট্রিটমেন্ট নিয়েছি, আমি প্রপার কোন চার্ট অফ অ্যাকাউন্টে আমি এটা ডিক্লেয়ার করব। আমি যেগুলো আলোচনা করতেছি এগুলো কিন্তু সবগুলি আপনাদের কুইক বুকসে লাগবে। হ্যাঁ, এগুলো এটা লোন হয়ে যাবে না? লোন হয়ে যায় স্যার, লোন ফ্রম ফিনান্সিয়াল এক্সপেন্সে যাবে। লোন তো আমি যখন লোন নিব তখন আমার লোন হবে। লোন ফ্রম ডিরেক্টর। লোন ফ্রম ডিরেক্টর কিভাবে হয়, লোন আমি নিইনি, বিজনেসের টাকা অ্যাজ এ ওনার হিসেবে আমি কি করছি, আমার মেডিকেল পারপাসে আমি ইউজ করছি, তাহলে বিজনেস থেকে আমি লোন নিলাম না বিজনেস আমার কাছ থেকে লোন নিচ্ছে, না বিজনেসের টাকা আমি খরচ করছি না বিজনেস খরচ করছে। আমি খরচ করছি। তো অ্যাজ এ ওনার হিসেবে আপনি যদি খরচ করেন তাহলে সেটা আমি কোথায় ট্রিট করব, কিভাবে ট্রিট করব। ড্রয়িংস, ড্রয়িংস স্যার উইথড্র হবে। এই তো আপনারটা হয়ে গেছে, এতক্ষণে হয়ে গেছে। তো বুঝতে পারছেন, যদি বিজনেসের টাকা মালিক খরচ করে, ঠিক আছে, যদি ওনার পার্সোনাল কাজে খরচ করে, তাহলে আমি এখন যা বলতেছি এগুলি কিন্তু সফটওয়্যারে এগুলি সবই লাগবে আপনাদের, যখন আপনারা ক্যাটাগরি করবেন তখন লাগবে। এই ওনার যদি খরচ করে ওনার মেডিকেল পারপাসে, বিজনেসের কোনো কি অসুস্থ হয় কখনো বিজনেস, এইটা হচ্ছে আপনি সরাসরি হচ্ছে কিসে দিবেন, ওনার ডিস্ট্রিবিউশনে দিয়ে দিবেন। আর যদি আমি বলি মহিলা হচ্ছে ওনার হয়, ওনার কিছু কসমেটিক, উনি কিছু কসমেটিক্স আইটেম হচ্ছে কি করছেন, পারচেস করছেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি কোথায় দিব বলেন তো।
বিজনেসের কার্ড দিয়ে কসমেটিক আইটেম পারচেস করছেন, খুব লামসাম একটা অ্যামাউন্ট, আমি কোথায় দিব? বুঝতে পারছেন আপনারা? মোরশেদ উদ্দিন ভাই বলেন তো একটু কোথায় দিব? ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। জি জি বলুন। জি বলেন একটু। মানে হচ্ছে বিজনেসের কার্ড ব্যবহার করে কি কেনা হয়েছে বলুন? কসমেটিক্স আইটেম। কসমেটিক্স, মানে এটা কার জন্য? মালিকের বউয়ের জন্য? ওনার হচ্ছে মহিলা, আমি তো বললাম। ও আচ্ছা, ওনার মহিলা। হ্যাঁ, এটা তো উইথড্রোর মধ্যে পড়বে। ওইটাতে এইটা তো খুব ইজি একটা জিনিস, রেসপন্স করতেছেন না যে আপনারা। আচ্ছা, রিটেন আর্নিংস কি? আমি একটু আগে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। রিটেন আর্নিংস অ্যাকুমুলেটেড প্রফিট কিপিং ইন দ্য বিজনেস। এটা হচ্ছে 1 বছরের না, এটা হচ্ছে কয়েক বছরের যে রিটার্ন আর্নিংস হিসেবে যেটা হচ্ছে বা ডিভিডেন্ড ডিক্লেয়ার করার পর যা থাকে, এটা হচ্ছে এইখানে রিটার্ন আর্নিংস গিয়ে জমা হয়। আচ্ছা, হাউ ডাজ প্রফিট অ্যাফেক্ট ক্যাপিটাল? এটা হচ্ছে প্রফিট ইনক্রিজ ওনার্স ক্যাপিটাল। এরপর দেখেন প্র্যাকটিক্যাল কনসেপশন। আচ্ছা, অন হুইচ ডেট ইজ এ ব্যালেন্স শিট পিরিয়ড? ইট ইজ প্রিপেয়ার্ড অন এ স্পেসিফিক, এটা হচ্ছে নির্দিষ্ট পিরিয়ডের জন্য ব্যালেন্স শিটটা কি করা হয়? প্রিপেয়ার করা হয়। ডাজ এ ব্যালেন্স শিট শো প্রফিট অর লস? এখানে হচ্ছে নো প্রফিট অর লস ইজ শোন ইন দ্য প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। এখানে হচ্ছে ডাজ এ ব্যালেন্স শিট শো প্রফিট অর লস, এখানে ব্যালেন্স শিটে কি প্রফিট অ্যান্ড লসটা শো করা হয় কিনা। তো এখানে অ্যান্সার হবে কোনো প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিটে শো করা হয় না। হোয়াই ডাজ ব্যালেন্স শিট অলওয়েজ ব্যালেন্স? এটা ঘটনা হচ্ছে বিকজ ইট ফলো দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। ঠিক আছে, ব্যালেন্স শিট অলওয়েজ কি করে? ব্যালেন্স করে। এটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশনের মাধ্যমে। অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি ছিল আমাদের? অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এইটার মাধ্যমে হচ্ছে মূলত হচ্ছে ব্যালেন্স শিটটা কি করে? ক্যালকুলেশন করে যে অ্যাসেট যতটুকু আছে, আমাদের লাইবিলিটিস ইকুইটি ঠিক অতটুকু আছে কিনা। এরপর আছে আন্ডার হুইচ হেড ইজ প্রিপেয়ার্ড এক্সপেন্স শো। এখানে হচ্ছে আন্ডার কারেন্ট অ্যাসেট, আন্ডার হেড ইজ আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, এখানে হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। এরপর সেম ভাবে হচ্ছে আপনাদের এখানে কিছু জিনিস দেওয়া আছে, এগুলি হচ্ছে আপনাদের স্টাডির জন্য 15 কোশ্চেন, এগুলো আপনারা একটু স্টাডি করবেন। আজকের লেকচার মনে হয় এখানেই শেষ। আপনারা এখানে 30 কোশ্চেন আছে, 30 কোশ্চেন আপনারা স্টাডি করবেন। এরপর আরো কিছু জিনিস এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখবেন। আর আজকে নেই। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত। আজকে যে লেকচারটা এটা শেয়ার করব, আমরা ভিডিও শেয়ার করব, আপনারা একটু কাইন্ডলি বাসায় একটু স্টাডি করবেন। স্টাডি করে আমরা এর পরের দিন হচ্ছে প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিটের রিয়েল হচ্ছে দেখবো, অ্যাক্টিভিটি দেখবো। দেখে নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে কুইকবুক সফটওয়্যার স্টার্ট করব। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।